ছাদে ছাত্রীদের নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করা। স্কুলের হ্যাঁ, ছাদে? স্কুলের ছাদে মোবাইলে ক্লাসের মধ্যে ঢুকে ক্লাস চলছে। জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য নিজের স্কুলেই আপনাকে আক্রান্ত হতে হলো, প্রাণও চলে যাচ্ছিল প্রায়। ইমাম মৌলানাদের বিরাট টিম চলে এলো আমার ঘরে, 1000 লোক ঘিরে ধরেছে বাইরে। কেন হিন্দুত্ববাদী গানকে চালু করলাম? আর তো ছাড়া যাবে না, মেরে দিতে হবে। হাতে কি আছে? তলোয়ার আছে, তলোয়ার। পুলিশের সামনে সমস্ত হ্যাঁ, অস্ত্রশস্ত্র নিয়ে বন্দুক, এসেছে। বন্দুক। তৃণমূলী হুলিগান আর হচ্ছে ধর্মান্ধ মুসলমান দুটো পড়ে গেল। ছিনতাই করে নিল আমাকে পুলিশের থেকে, ছিনতাই করে নিয়ে লোহার রড মাথায়। আমি ধর্মে মুসলমান, আমি কেন বেদ শিখতে পারি না? ইসলাম ধর্ম সম্পর্কে সবচেয়ে কম জানি ইমাম মৌলানা পীরজাদারা। হযরত মুহাম্মদ জীবনে কোনোদিন গরু মাংস এক বুটিও খায়নি, কেউ তাকে দেয়নি, বেচায়নি। রুগীটা মুসলমানদের কোনো ড্রেস নয়, ইসলামের ড্রেস নয়। আর টুপি দাড়ি দুটি জরুরি, কিন্তু মুসলমানদের যত ধর্ম সব টুপি দাড়ির মধ্যে সীমায়িত। তো আপনাকে কিভাবে কাজে লাগাতে পারেন? আমাদের তো মতো মানুষকে কাজে লাগাবে, দেশ পরিশুদ্ধ হবে, সমাজ পরিশুদ্ধ হবে। আরে জীবন একটা বাঁচার মতো বাঁচবে, মৃত্যুর আগে বারবার মরবো না, একবারই মরবো। দিস ইজ কাজী মাসুম আক্তার। হারতে জানি না আমি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। শিক্ষাক্ষেত্রে নিজের অবদানের জন্য একদিকে যেমন তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন, সেরকমই সমাজ কল্যাণমূলক কাজ করতে গিয়ে তার প্রাণ সংশয়ও হয়েছে। এই পডকাস্টে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি। শুনে দেখুন, অবাক হয়ে যাবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? একদম স্বপ্ন দেখছি, কি স্বপ্ন? নতুন রাজ্যে নতুন সূর্যোদয়ের স্বপ্ন। স্বপ্ন পূরণ হবে? আশা তো করা যায়, আশায় তো মরে মানুষ, আশার জন্যই মানুষ বেঁচে থাকে। 34 বছরের বাম আমল, তার আগে 30 বছর কংগ্রেসি আমল, তারপরে 15 বছরের মাননীয়ার আমল, যাকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে কেউ কেউ তার লোকজন। সেই আমল চলে গেল, এখন একটা আমল চলছে, চটি চাটার নয়, বালিশ চাটার আমল চলছে। তারপরে একটা আমল চলছে শুভেন্দু অধিকারীজিদের আমল। সেই আমলে অনেক পরিবর্তন হবে, এটা তো আশা করা যায়। বাংলার অজস্র মানুষ যারা কেঁদেছিল, হাহুতাশ করেছিল, যারা মুক্তি চাইছিল, যাদের নাভিশ্বাস উঠেছিল, ধর্ম জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে বলছি, সেই মানুষরা একটু আশা দেখছে, আলো দেখছে। আমিও তেমনই একজন, তাকিয়ে আছি সে অনন্তের দিকে তাকিয়ে। হয়তো বাংলা বাঁচবে, সে আগের মতো বাংলা হয়তো খুঁজে পাবো, শিল্পোন্নত বাংলা হয়তো খুঁজে পাবো, শান্তির বাংলা খুঁজে পাবো, সৌহার্দ্যের বাংলা খুঁজে পাবো, মুক্তির বাংলা খুঁজে পাবো। এখন কিছু কদিন ধরে স্বপ্ন দেখছি বড্ড, ঘুম থেকে উঠে ভাবি নতুন কিছু হোক না। শুভেন্দু অধিকারী সরকার বেশ কিছু পদক্ষেপও নিচ্ছে, কিছু দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াইও করছে, রেটও হচ্ছে, কিছু ভান্ডার টান্ডার আরও বেশি করে দেবার কথা বলছে, মানুষ আশীর্বাদ করছে। শুরু হয়েছে মাত্র, শুরু, পটভূমিকা শুরু হয়েছে মাত্র। জানি না এর মধ্যে কি ইতিবৃত্ত লুকিয়ে আছে, অপেক্ষায় আছি, স্বপ্ন দেখছি। হ্যাঁ, এক সমৃদ্ধ বাংলার স্বপ্ন, দেশের স্বপ্ন। ধন্যবাদ। দাদা, একটা নতুন সরকার এলো। এর আগেও দুটো সরকারকে আপনি কাজ করতে দেখেছেন। কি মনে হয় কতটা পরিবর্তন হবে? যদিও পরিবর্তন শব্দটা শুনলে অনেকেই রেগে যান, কিন্তু বলতে তো হবেই। দেখুন, আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, আমি বিজেপি নেতৃত্বকে বলার চেষ্টা করেছি, শুভেন্দুবাবুকে আমি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি। উনি আমাকে দেখেন, মানেন, শ্রদ্ধা করেন অনেক দিন ধরে, যে আপনাদের মন্ত্রিসভা আক্ষরিক অর্থে মানব সেবায় রত, মানুষের সেবক তারা শুধুমাত্র, আর কিচ্ছু নয় তারা। আমরা তো কল্পনায় লিখি, সাহিত্যে লিখি, গল্পে লিখি, কবিতায় লিখি যে এই গণতন্ত্রে যারা জনপ্রতিনিধি তারা গণতন্ত্রের সেবক, জনগণের সেবক, শুধু সেবক, অন্য বক নয়, নিজের অট্টালিকার বক হয়ে যাওয়া নয়, শুধু সেবক, ধনকুবের হওয়া নয়। এটা জনগণের সরকার হয়েছে, কারণ এখানে বিজেপি বলে যে দল এখন ক্ষমতায় আছে,
জনগণ মনে করেছে, বিজেপি মনে করেছে বলবো না, জনগণ মনে করেছেন যে যে সরকার বিগত সরকার তাকে সরাতেই হবে, বিকল্প নেই, তো বিকল্প বিজেপি ছিল, তাই বিজেপি দিয়ে গেছে, বিশাল প্রত্যয় নিয়ে গেছে। অন্তত প্রথম যেটা প্রত্যয়, বাঙালি জাতির বদনাম হয়ে গেছে গোটা ভারতবর্ষে। কতটা খারাপ লাগে না? কি খারাপ লাগে। আমি গেছি হিমাচল প্রদেশে প্রত্যন্ত গ্রামে, কিছু গ্রামের লোকের সাথে আলাপ পরিচয় হয়েছে। কোথা থেকে এসেছি জিজ্ঞেস করতে বললাম, পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে। আমি বললাম কি কোনোদিন কলকাতা গেছেন আপনারা? কি উত্তর দিল জানেন? বলছে ও বাবা वहाँ तो दंगा होता है, हर वक्त मारपीट होता है, झगड़ा होता है, दंगा होता है, वहाँ कभी नहीं जाएगा सर, क्या बोल रहे हैं सर। নিনঠালা হিমাচল প্রদেশের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে বাংলার এই কনসেপ্ট। ভারতের কোণে কোণে পশ্চিমবঙ্গের লোক যারা কাজ করতে যায় তারা বলেছে আমাকে যে আমাদের দেখলে লোক করাপ্টেড লোক মনে করে, যে বাঙালি মানে করাপ্টেড, এরা করাপশন ছাড়া কিচ্ছুটি জানে না। আচ্ছা তুমি বলো তো, একটি দুটো বিজেপি লোকের নেতার নাম বলো, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নিশ্চয়ই দু একজন আছে হয়তো, যাদের লক্ষ্য মুখ্য উদ্দেশ্য শুধু করাপশন ছিল না। জাভেদ খান বলছে, এই গতকালকে দেখছিলাম, যে দিদি কা রাজ মে গণতন্ত্র নেই তা, গণতন্ত্র ছিল না কোথাও। আচ্ছা সে কবেকার কথা, 2012 সালের কথা, প্রসঙ্গ তুলেছিল এসোসিয়ার একজন নেতা, যে তৃণমূল দলে শুধু একটাই পোস্ট, বাকিগুলো ল্যাম্প পোস্ট। তা একটা পোস্ট মানে তো রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। তো তখন উনি মন্ত্রী হলেন কেন, এমএলএ হলেন কেন? তিনি জানেন তো গণতন্ত্র নেই। এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ঋতব্রতর কাছে গিয়ে যাতে করে শুভেন্দু অধিকারীর আশীর্বাদ পাওয়া যায়, মানে একটু বাগি হয়ে আর কি, বলছে গণতন্ত্র নেই ওখানে। এই এতদিন জন্য কি নাকি নেই। করছিলেন? আচ্ছা কি ভয়ঙ্কর, ওটা তো কাবলিওয়ালা না, ওনার বাবা ছিলেন কাবলিওয়ালা, এখানে কাবলিওয়ালার কাজকর্ম করতে এসে অনেক সম্পত্তি হাতিয়েছিলেন, কীভাবে হাতিয়েছিলেন জানি না। শুভেন্দু অধিকারী বলে যে 90টা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তির মালিক ওনার ছেলে। জাভেদ খান কি বলছে, ও তো কম বলা है, हमारा प्रॉपर्टी और भी ज़्यादा है, बाप का प्रॉपर्टी। আচ্ছা বাপ কি করতো? আমি শুভেন্দু অধিকারীকে বলছি এই তোমাদের এই পডকাস্টের মাধ্যমে, ওর বাবার সময় থেকে শুরু করা হোক, বাবা কতটা লুটেছে, তারপরে জাভেদ খান কোথায় কোথায় লুটেছে, কাজ কি করতো, পেশা কি ছিল, তারপর ফৈয়াজ আহমেদ খান কাউন্সিলর হয়ে ওনার ছেলে কী কী লুটেছে, এই তিনটে লোটার ইতিবৃত্ত যোগ করা হোক। বাপ তো এখন নেই পৃথিবীতে, কিন্তু প্রপার্টি তো বেঁচে আছে, ওর বাপের আমল থেকে শুরু করতে হবে চ্যাপ্টারটা। কি আজব। আবার কত বিস্ময়কর কথা, দিদি তো কত কথা কানে কানে বলে, মন্ত্রীদের সিনিয়র মন্ত্রীদের কানে কানে বলবে না, বলেছে। এর আগে তো কত কথাই বলেছে যে মোল্লাদেরকে সামনে নিয়ে এসো, ঝগড়াঝাটি করাও, মারপিট করাও, দাঙ্গা করাও, সব বলেছে। ফিরহাদ হাকিমকে বলেছে, আমাদের জাভেদ খানকে, আগে সুলতান আহমেদকে বলতো খুব ধর্ম করতো না, সিদ্দিকুল্লাহকে বলেছে সব বল টল টাইট করে দে, হুমায়ুন কবিরকে মনে হচ্ছে বলেছে হিন্দুদেরকে ভাগীরথী জলে মেরে ফেলে দে, মনে হচ্ছে। আমার মনে হয়, বারবার মনে হয় যে ফিরহাদ হাকিম যেটা বলেছে যে কোরআন তেলাওয়াত করে, তোমাদের মতো সংগীতা, তুমি তো হিন্দু, তোমার তো দুর্ভাগা, হিন্দু পরিবারে তোমার জন্ম হয়েছে। আমি বলিনি ভাই, আমাকে বলো না, এটা ববি হাকিম বলেছে। যারা ইসলাম ঘরে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তাই তাদেরকে সৌভাগ্যের বলি করতে হবে। এবারে সঙ্গীতাকে ইসলামে আনতে হবে, সঙ্গীতাকে ইসলামে আনতে গেলে কী করতে হবে, কোরআন পড়াতে হবে। তোমার কানের কাছে কোরআন পড়বো আমি, কোরআন আমি পড়েছি। পড়েছো তো? তো তুমি ইসলামে আসুনি, তাহলে তো মিথ্যে কথা বলেছে। তুমি তো মামলা করতে পারো এর বিরুদ্ধে, ববি হাকিমের বিরুদ্ধে, যে কোরআন তেলাওয়াত করলে ইসলামে চলে আসবে। তো তুমি কোরআন তেলাওয়াত করে তুমি ইসলামে আসুনি মানে, এর জন্য ববি হাকিমের বিরুদ্ধে আমি একটা মামলা করে, মিথ্যে কথা বলেছে কেন? তো আমার প্রশ্ন হচ্ছে, জাভেদ খান তার নাকি কানে কানে দিদি বলেছে কদিন আগে, ঈদের জোয়ালো না, কোরবানির ঈদ, শুভেন্দু অধিকারী বলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, রাস্তায় জাম করা যাবে না, সাউন্ডটা কন্ট্রোল করতে। ভালো কথা তো, রাস্তায় জাম করে অনুষ্ঠান করার তীব্র বিরোধী আমি। যে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে রাস্তাঘাট করা যাবে না, জনগণের ক্ষতি করে ধর্ম করা যায় না, সেটা তাতে সব ধর্মের জন্য একদম একই রকম। তাতে আল্লাহ খুশি হয় না, ব্রহ্মাও খুশি হয় না, গডও খুশি হয় না, কেউ খুশি হয় না।
হওয়ার কথা তো নয়। মানুষ যেখানে অত্যাচারিত, ক্ষতিগ্রস্ত, মানুষের মধ্যে ধর্ম আছে নাকি? সৃষ্টিকর্তার সন্তান যদি আমাদের ধরা হয়, সন্তান কষ্টে থাকবে, আর সৃষ্টিকর্তা তো বাবা মা, তার আনন্দ পাবে? হয় না। সাউন্ড জোরে হলে, প্রচণ্ড জোরে সাউন্ড হলে, পরীক্ষার্থীরা পড়াশোনা করছে, হার্ট অ্যাটাকের রোগী ছটকাচ্ছে, প্রবল চিৎকারে তার প্রাণবায়ু বেরিয়ে গেল, এমন উদাহরণ আছে। সেগুলো বন্ধ করেছে, ভালো কাজ করেছে। এ তো দাবি আমাদের অনেক দিনে ছিল। শুভেন্দু অধিকারীকে আমি কুর্নিশ জানাই, ঠিক কাজ, কিন্তু সবার জন্য সমান, কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতি বা শ্রেণীর জন্য নয়, সবার জন্য। কিন্তু ওখানে আমি যে কথাগুলো বলতে গিয়ে অন্য জায়গায় গেলাম, আমি একটু ঘুরে ফিরে গ্রুপে না যাবো, না অবশ্যই বলুন এখান না। থেকে ওখানে যাম, ওখান থেকে ওখানে, মানে একটা গাছে যেরকম সব করে লম্ফ টম্ফ করা দেয়, ওই ধরনের একটা। আবার ফিরা দেয়। এই জাভেদ খানকে নাকি কানে কানে দিদি বলেছিল, এই তুমি বিএড প্যাডে যাবে না, তুমি রেড রোডই নামাজ পড়ো, মোল্লাদের ডাকো, তোমার মুসলমান ভাইদের ডাকো, ডেকে রেড রোডে দিয়ে তুমি তোমার নেতৃত্ব দিয়ে নামাজ পড়াও। যেটা কে বলছে? আমি বলছি না, এটা আমাদের জাভেদ খান প্রকাশ্য মিডিয়ায় বারবার বলেছে, এই কদিন আগে, দুদিন আগে। তাহলে হলোটা কি? উনি আবার বলছেন, উত্তর দিয়েছেন, আরে হাম কিয়া নেই, হাম মানা নেই দিদি কা বাদ। এই প্রথম দিদি কথা পারিনি, কেন মানিনি? ও নিজেই উত্তর দিচ্ছে তার, যে আমি যদি ওখানে নামাজ পড়াতে যেতাম, তারা রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ আটকাতে যেত, আটকাতে জেলে গেলে ওরা তো ধর্মোন্মাদ, নামাজ পড়া বন্ধ করেছে দাবি তুলে ফিদায় বাহিনী হয়ে যেত, খুনোখুনি মারপিট শুরু হয়ে যেত, বাড়াবাড়ি করতো, গুলি চলতো, মরে যেত আমার মুসলমান নামাজি ভাইরা। আর সেই ডেড বডি নিয়ে দিদি রাজনীতি করতো। দিদি চেয়েছিল মোল্লাদের 2-4টে ডেড বডি পড়ুক। এতটা পর্যন্ত একটু ব্যাখ্যাটা বিস্তৃত করলাম, আমি এতটা ব্যাখ্যাও যাইনি, এতটা ব্যাখ্যা করার সাহস হয়নি। আলটিমেটলি এটাই বলতে চাইল জাভেদ খান, অর্থাৎ দিদি এই রাজনীতি করেছেন 15 বছর ধরে। জাভেদ খান এই রাজনীতি করাতে দিদিকে সাহায্য করেছেন। আপনার কখনো কল্পনা করতে পারছেন না, পয়েন্টটা তুমি ধরো, না না কি সাংঘাতিক। ভয়ঙ্কর, কত বড় ভয়ঙ্কর। তো জরুরি নয়, নামাজ যদি নাই বা পড়ে, ওই নামাজ তো বাধ্যতামূলক না, ওটা সুন্নত, ওই নামাজ বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে আসল। ঈদের, বকরিদের নামাজ, ঈদ সবার জন্য নয়। যেমন ঈদ উল ফিতর যেটা হয়, প্রথম যেটা ঈদ, এটা ভালো করে গোটা রাজ্যের সমস্ত জনগণকে তোমাদের এই পডকাস্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ঈদ উল ফিতরের নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, যারা 1 মাস রোজা রাখলো, উপবাস ব্রত পালন করলো, ঈদ উল ফিতরের ঈদ শুধু তাদের জন্য, বাকিদের জন্য নয়, তাদের আনন্দ উৎসব। 1 মাস পরে উপবাস ভঙ্গ করা, তার উৎসবের নাম হচ্ছে ঈদ উল ফিতর, ত্যাগের আনন্দ। আবার বলা আছে, যে মুসলমানরা সুস্থ শরীরে, সক্ষম অবস্থায় 1 মাস রোজাব্রত পালন করলো না, উপবাস ব্রত পালন করলো না, তারা আমার ঈদগায় যাতে না আসে, তারা ঈদ পড়তে না যায়। তবে একজন পালন করেছে, মমতা ব্যানার্জি, সারা মাস উনি না খেয়ে থাকেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং। আর রোজার টাইমে তো খাই না। ফিরাদ হাকিম তো লুকিয়ে লুকিয়ে ওকে নিয়ে যায় ইফতারটা। আচ্ছা, লুকিয়ে নিয়ে যাবে কেন? ও বলছে ফিরাদ হাকিমের বউ না, বউ মনে হচ্ছে, সে নাকি ওর জন্য ইফতার করে পাঠায়, ছোলা টোলা সব করে পাঠায়, ওই উপবাস ভঙ্গ করার জন্য, মানে যাকে ইফতার বলা হয়, ইফতার পার্টি। এখন তো ইফতার পার্টি এবার সব বলছে, জায়গায় না তাই। দিদি, আমার প্রশ্ন দিদিকে, এখন একটু ফিরাদ হাকিমকে বলতে হবে, ওটা লুকিয়ে নিয়ে যাবে কি আছে? ও তো মমতাজ বেগমটা, এ তো শুভেন্দু অধিকারীরা বলতো মমতাজ বেগম, ও তো ইসলাম মানে। শুধুমাত্র ওই 1 মাস রোজাটা দিদি রেখেছিলেন, সেই জন্য তিনি ঈদের সভাতে গিয়ে মুসলমানদের পাহারাদার হয়ে, কোনো মুসলমান মানে পুরুষ নারী একসাথে ঈদ পড়ে না, নামাজও পড়ে না, শুধু নারী দিদিকে তো ছাড়, সেই ফুরফুরা শরীফে গেছে ইফতার পার্টিতে, মানে মজা, বেশ একটু আনন্দ করতে পারো। আচ্ছা, ইফতার পার্টিতে ইফতার খেতে গেছিস, ভালো করেছিস, কোথায়? ফুরফুরাকে হাত করার জন্য ওখান থেকে কাশেম আবিষ্কৃত হলো, কাশেম সিদ্দিকী, সে বিরাট দাড়ি টাড়ি সব পরে দাড়ি টাড়ি কেটে যায়, হিরোর মতো হয়েছিল, সে ফোটে দাঁড়িয়েছিল আপনার কাছে। সে বলছে, আমি যেখানে যাচ্ছি, যে পাড়ায় যাচ্ছি, অন্য পাড়া থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা আমাকে দেখতে চলে আসছে। কি সুন্দর দেখতে রে ভাই, চুল করেছিল, আবার টুপিটা তুলে দিয়েছে, তাকে সাধারণ হতে হবে না, জেনারেলাইজ করছে, তবে তো হিন্দু মেয়েরা আসবে, অনেকগুলো বিয়ে করতে হবে। এ বলেছে, তহাসিদ্দিকি বলেছিল, ওখানে বিয়ে করবে, একটা নতুন বউ পাবে, বিয়ে মানে বিয়ে, এটা তহাসিদ্দিকি বলেছে। সিরিয়াসলি? সিরিয়াসলি তহাসিদ্দিকি এই অভিযোগ বা অনুযোগ করেছে যে কাশেম ওখানে গেছে, মেয়েরা এত ওকে রূপ দেখে আসক্ত, দিদিকে দেখে আসক্ত না, কাশেমকে দেখে আসক্ত, যে ওখানে নতুন একটা বিয়ে করবে।
আমি ওই জায়গায় যাচ্ছি না, ওগুলো হাস্যকর খিল্লিওয়ারকে কথাবার্তা। এই যে পার্টি বললে, ইফতার পার্টি, আচ্ছা ওখানে ইফতারে গেছে, আচ্ছা ইফতারে গেলে মমতা ব্যানার্জি কী করে, তো মহিলা একটা, তো পীরজাদাদের বউ আছে, বউদের সাথে তো তারাও তো রোজা রাখে, তাদের সাথে বসে ইফতার করতে পারতো না। সেটাই তো হওয়ার কথা, না, মহিলারা তো আলাদাই একসঙ্গে বসেন। বুঝবে, এটা তো ইসলামিক আদব কায়দা বলা যায়। মানে নামাজ পড়ার অধিকারও মেয়েদের আছে, কিন্তু আলাদা সেপারেট, মেয়েদের সাথে মেয়েরা নামাজ পড়বে, ইসলামে আছে, মক্কায় আছে, গোটা ইসলামিক কান্ট্রিতে, যেখানে তো গোলামি করা হয়, মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া হয়, তাদের নামাজ পড়ার যে স্বাভাবিক অধিকার ইসলাম দিয়েছে, আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পুরুষরা সেই অধিকার কেড়ে নিয়েছে। আমি নিজে কিন্তু নাখোদা মসজিদে গেছি, ভিডিও বানিয়েছি, ওনারা অ্যালাউ করেছেন, আমি ভেতরে গেছি, বারণ তো নেই। দিদি ফুরপুরা শরীফের কথা বলছে, খুব ইন্টারেস্টিং। সেখানে গিয়ে একটা মাত্র নারী, সে পুরুষদের সাথে ইফতার করছে, সে নারীদের সাথে ইফতার করবে না, পীর জাদাগুলোর সাথে, দাড়ি টুপি আর দিদি, দাড়ি টুপি দিদি। ভণ্ডামি তো সীমা আছে না একটা। কোনো মুসলমানরা কিন্তু রাজ্যে প্রতিবাদ করেনি, করেছে কি জানেন, এই কাজী মাসুম আক্তার। কিন্তু কেন করেনি প্রতিবাদ? তারা কি বুঝতে পারেনি তাদের ক্ষতি হচ্ছে আখেরে? প্রথমে বুঝতে পারিনি, পরে আমরা 15 বছর ধরে বলে গেছি, 15 বছর ধরে একটানা বলে গেছে এই মানুষগুলো। আর কি গুলো বলবো না, আমি একলা ছিলাম, ন্যাকামি করে ভণ্ডামি করে না কোনোদিন সমাজ পরিবর্তন করা যায় না, একলা ছিলাম, অনলি কাজী মাসুম আক্তার ছিলাম আমি পশ্চিমবঙ্গ সরকার আন্ডারেই কাজ করি। এটা আমি আমিত্ব ফলাচ্ছি না, সত্যকে সোজাসুজি বলতে হয়, আমি আমিত্ব ফলারও না এটা, আমি দিদির মতো এটা হতে চাইনি, সত্যটা বলছি, চ্যালেঞ্জ করে বলছি। বিকল্পটা লোকের নাম বলুন, 15 বছর ধরে বলে গেছে না, ক্ষমতা এসেই 3 মাসের মাথায় বলেছিল আমি 99% কাজ করে দিয়েছি মুসলমানদের, 3 মাসের মাথায়, তাহলে বাকি রইল আর 1%, 15 বছর নিশ্চয়ই করে দিয়েছেন। তাই তো ওই আমাদের কি নাম, দিলীপ ঘোষ সাহেব, তিনি বললেন আমরা রাজ্যে ক্ষমতা আসে মুসলমানদের জন্য কিচ্ছু করব না, কারণ দিদি তো সব করে দিয়েছে, আমি করতে যাবো কেন, কী দরকার আছে করার, লজিকটা দেখুন। তো সেই মানুষটি সারা কন্টিনিউ বোকা বানিয়ে গেছে মুসলমান সমাজকে, একটা অংশের লোক বুঝতে পারেনি, সত্যি তো বুঝতে কেন বুঝতে পারেনি? এটা তো একটা বিশাল বড় প্রশ্ন, কেন বুঝতে পারেনি? গোড়ামি অন্ধত্ব। আচ্ছা দিদি কি করেছে বলুন তো, খুব ঠান্ডা মাথায় বোঝুন, বাম সরকার যারা ছিল তারা ডাইরেক্ট মুসলিম মোল্লাতন্ত্র নিয়ে কিন্তু পলিটিক্স করেনি, মোল্লাতন্ত্রকে চেয়েছে, তাদের ঠিক ডাইরেক্ট পলিটিক্স করেনি, পরোক্ষে, ওরা খুব ডিপ্লোম্যাটিক ছিল, গুন্ডাতন্ত্রের লোকেরাও ছিল, কিন্তু সবাই ছিল না, কিছু মধ্যবিত্ত শিক্ষিত লোকও ছিল, সৈফুদ্দিন চৌধুরীর মতো লোকেরাও ছিল, পরে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, মনে পড়ে, ছিল। আমরা মোহাম্মদ সেলিমকে তো ডাইরেক্ট মোল্লাতন্ত্র এবং গুন্ডাতন্ত্রের মধ্যে ফেলতে পারি না, অন্তত শিক্ষিত লোক বোঝে, ছিল। মোহাম্মদ আমিনরাও ছিল, রেজ্জাক মোল্লারাও ছিল, বাস্তব। কিন্তু দিদির সময় কি হলো, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি মমতা ব্যানার্জিকে তার বাড়ি থেকেই বলেছিলাম এটা, যে আপনি শর্টকাট রাস্তায় মুসলমান পাওয়ার পুরো বন্দোবস্ত করেছেন, শর্টকাট রাস্তায়। কীভাবে? ইমাম মৌলানাদের কাজে লাগিয়ে, মুসলমানদের মধ্যে ধর্মীয় সুরসুরি দিয়ে, তাদের মধ্য দিয়ে দিদি ভজনা করিয়ে, তাদের মধ্য দিয়ে ইমাম মৌলানা পীরজাদা দিদি ভজনা করানো। কারণ ইমাম মৌলানা পীরদের কথা পিছিয়ে পড়া, অনগ্রসর, অন্ধে থাকা, অন্ধত্বে ভরা মুসলমানরা মানে, আজকেও মানে, কম মানে কিন্তু মানে। তাদেরকে দিয়ে প্রচার করার জন্য তো ইমাম ভাতা, ভালোবাসার জন্য তো নয়, ভালোবেসে কিছু দেওয়া আর কাউকে ইউজ করার জন্য দেওয়া। একটা প্রশ্ন দাদা আমার এখানে আপনার কাছে, ধরুন সাধারণ মানুষ অশিক্ষিত, সবাই শিক্ষিত মানুষ নেই, এরকম অনেক মানুষ আছেন যারা শিক্ষিত নন, কিন্তু যারা ইমাম, যারা বড় পজিশনে বসে আছেন, তারা তো পড়াশোনা জানেন, তারা তো সমাজটাকে জানেন। এটাই তোমাদের গণ্ডগোল আর কি, তার কিচ্ছুটি জানে না, ইসলাম ধর্ম সম্পর্কে সবচেয়ে কম জানে ইমাম মৌলানা পীরজাদারা, সবচেয়ে কম জানে, ইসলাম ধর্মটাই এরা জানে না। এরা ধর্মাচরণ করার অভিনয় করে, ধর্মাচরণটা ঠিকঠাক করে না। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, ইসলামিক ধর্মগ্রন্থে পরিষ্কার বলা আছে সবচেয়ে আগে নরকে যাবে কারা। তোমারও কথা ছেড়ে দিলাম, 1400 বছর আগে যখন নবী এসেছিলেন তখনকার কথা বলছি, ইসলামিক ধর্মগ্রন্থ তখন থেকে আমরা জানতে পেরেছি কি আছে, সবচেয়ে আগে নরকে যাবে কারা। ওই অভয় করেছে ওই সঞ্জয় রায়, সঞ্জয় না কি নাম,
ওরা যারা মদতারি খায়, গাঁজা খায়, এরা খুন খারাপি করে যারা, তারা না, মৌলানা মৌলবীরা সব চাকে নরকে যাবে। এটা আমার কথা বলিনি, কিন্তু ধর্মের কথা বলেছে। হ্যাঁ, এই ইমাম, পীরজাদা, পীর, পীর বলে ইসলামে কোনো প্রথাই নেই, বরং কঠিনভাবে নিষিদ্ধ। ব্যক্তি পুজো ইসলামে করা যাবে না, একটু ধর্মে এলাম আর কি। শুধু আল্লাহ, এমনকি নবীরও পুজো করা যাবে না, হযরত মুহাম্মদের। এত কঠিন কঠোরভাবে নির্দেশ। একমাত্র মাথা নত করা যাবে শুধু আল্লাহর কাছে। পবিত্র কোরআনে পরিষ্কার বলা আছে যে আল্লাহ ছাড়া যদি কারো কাছে মাথা নত করার নির্দেশ দিতাম, তাহলে প্রত্যেক সন্তানকে তার মা বাবার কাছে মাথা নত করতে বলতাম, কারণ মা বাবারও পুজো করা যাবে না। কিন্তু মা বাবার পায়ের তলায় সন্তানের স্বর্গ, তোমাকে সেই বোধটা মাথায় রাখতে হবে। পিতা মাতার পায়ের তলায় সন্তানের বেহেশতে স্বর্গ, এতটা বাবা মাকে শ্রদ্ধা করতে বলেছে। বলেছে কিচ্ছু করতে হবে না, শুধু পিতা মাতা সেরকম করেছো, শ্রদ্ধা করেছো, তোমার বেহেশতে আছে। আমরা ধর্ম জাতি নির্বিশেষে বলছি, মা পাশে কাতরাচ্ছে, ওষুধ নেই, ছেলেকে বলেছে বাবা ছটকাচ্ছি, বাবা একটু ওষুধ এনে দাও না বাবা, কতদিন তো ডাক্তার দেখাওনি বাবা। বা মা কন্যা বসে আছে পাশে, বটো জ্বালাবে না তো, শুধু কারের কাছে গেলে ঘ্যান 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 ঘ্যান। বাবা চশমাটা দেখতে পাই না বাবা, চশমার কাঁচটার পাওয়ারটা আরও খারাপ হয়ে গেছে, একটু পরিবর্তন করে দাও, ওই জন্য তোমার পাশে আছি না, শুধু দাও 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 দাও। হলো, ওই দিন মাতৃ দিবস ছিল, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, মায়ের সঙ্গে মা ছবি তুমি দিয়ে। আমার মা, মা, মা পাশের ঘরেই কাঁদছে। এ ভালোবাসা, এ এক অন্তভঙ্গি, ভরে গেছে ভালোবাসা। মুসলমান যে নেতাগুলো দেখছেন, ধর্মীয় নেতাগুলো, এই ভালোবাসা ইসলামের প্রতি আছে। কিচ্ছু ইসলামের বোঝে না। ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করছে কারা এই মুহূর্তে পৃথিবীতে? ভারতবর্ষে ইসলামিক চর্চা হয়, শিক্ষা দীক্ষা হয় কেবলমাত্র মূলত দেওবন্দে, সাহারানপুর, সেখানে এমএলএ কে জানো? বিজেপির লোক। হলো, মুসলমান অধ্যুষিত জায়গা, খোঁজ নিয়ে দেখুন। পৃথিবীতে ইসলাম নিয়ে গবেষণা সবচেয়ে বেশি করছে কারা? ইহুদিরা। শিক্ষার জন্য ধর্ম টর্ম লাগে না তো। আমি ধর্মে মুসলমান, আমি কেন বেদ শিখতে পারি না? আমার ঘরে তো বেদ, পুরাণ, কোরআন, বাইবেল, বেদ, পুরাণ, কোরআন, বাইবেল আর গীতা একসাথে আছে। সবটা পড়লে যেটা ফিল করা যায়, কথাগুলো কোথাও গিয়ে সেম। সেম সেম। এটাই তো আমরা বুঝতে চাই না। সত্য কথা বলো, মানুষ হও, মানুষের পাশে দাঁড়াও। তারা গর্জন বিলাসী, তারা শুনতে পায় না ঐক্য তান, তারা শুনতে চায় না উঠোনে ধুলো মাখা ক্ষুধার্ত শিশুটির কান্নার কণ্ঠস্বর। তারা চিৎকার করে কথা বলে, তারা মন্দির, মসজিদ, গির্জায় চলে যায়। অভুক্ত শিশু উঠোনে কাঁদতে থাকে, ফিরেও তাকায় না। তারা নাকি ধর্ম করে। আল্লাহ খুশি হবে, ঈশ্বর খুশি হবে, গড খুশি হবে? কেউ খুশি হয়নি, ধর্ম শুধু হয়ে গেছে, শুধু ধর্ম হয়েছে। পরিষ্কার করে বলছি, ইসলাম নিয়ে গবেষণা করছে ইহুদিরা, খ্রিস্টানরা, এমনকি হিন্দুরা, বৌদ্ধরা, মুসলমানও নয়। একটা জাতি শিক্ষা থেকে বহু যোজন দূরে। প্রথম বাংলায় প্রামাণ্য কোরআন অনুবাদ করেছিলেন যিনি, তিনি গিরিশচন্দ্র, কোনো মুসলমান নয়। দরকার আছে? আমি পরিষ্কার করে বলছি, আমাদের সমাজে যাদের ইমাম মৌলানা, দুটো পাতি চটি বই পড়ে হাদিসের বিকৃত ব্যবসা। ইসলাম ধর্মে নবী বলেছিলেন যে শুধু কোরআনকে তোমরা ফলো করো, আমার জীবন নিয়ে আলাদা কোনো গ্রন্থ লিখতে যেও না। নবীর মৃত্যুর 500 বছর পরেও তিনি কি বলেছিলেন, কি চেয়েছিলেন, এগুলো নিয়ে হাদিস তৈরি হয়েছে। তার মৃত্যু 30 বছর পরে হয়েছে, 500 বছর পরে হয়েছে। সে হাদিসগুলো বিকৃতি রয়েছে ইসলামে। হাদিসগুলোর মধ্যে জয়ীফ হাদিস আছে, সহি হাদিস আছে। সহি হাদিস মানে কোরআনের বক্তব্যের সমতুল্য যেগুলো, তাকে সহি হাদিস, সঠিক হাদিস, যেমন বুখারী শরীফ মনে করা হয়। আর জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস, যেগুলো বিকৃতি আছে। তো ইমাম মৌলানা করছে কি, তারা এই জয়ীফ হাদিস যেগুলো, তাদের সাথে জয়ীফ হাদিসগুলোকে অগ্রাধিকার দিয়ে ওটাকে সমাজে লালিত করার জন্য আন্দোলন চালাচ্ছে, দুর্বল হাদিসকে ওটাকে ইসলাম করে চালিয়ে দিয়েছে। কথা ক্লিয়ার? মুসলমান সমাজে অন্ধত্ব গোলামি আসার কারণটা কোথায়? আমি গোটা পশ্চিমবঙ্গের, আমি ভারতে যাচ্ছি না, বাংলা চ্যালেঞ্জ, বাংলা জায়গা বলছি, চ্যালেঞ্জ করে বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাইছি,
নারীদের সম্পর্কে যেগুলো করা হয়েছে, বলা হয়েছে, ইসলামের মুক্তির যে মূল আদর্শ, সেটা কি যায়? আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের সঠিক ব্যাখ্যাদার, সঠিক কোরআনকে বিশ্লেষণ করার কটা মুসলমান রাজ্য আছে? আরবি ভাষা জানতে হয়। কোরআন রিডিং করে পড়াটা আরবি ভাষা জানা নয়, ওটা ল্যাঙ্গুয়েজ একটা। তুমি আরবি ভাষা শিখতে যাবে, কোথায় যাবে? মৌলানা আজাদ কলেজে যাবে। অধ্যাপক নিজে এক পাতা আরবি লিখতে পারবে না, পাস করে গেছে। এক পাতা আরবি নিজের ভাষায় লিখো বলে কথা আছে না, এক পাতা লিখতে পারবেন, একটা পৃষ্ঠা লিখতে পারবে না। কিন্তু তিনি মৌলানা আজাদ কলেজে অধ্যাপক। বলছেন কি? আমি বলছি গো, চ্যালেঞ্জ করছি গো, একটা মাদ্রাসার ছাত্র 4 লাইন নিজে থেকে আরবি লিখতে পারবে না। একটা মাদ্রাসার আরবি টিচার 5 লাইন নিজে থেকে একটা রচনা লিখতে পারবে না। আরবি টিচার বলছি, মাদ্রাসার, সরকারি মাদ্রাসা বলছি। তাহলে আরবি শিখতে কোথায় যাবে বলো? কোথায় যাবে? রামকৃষ্ণ মিশন গোল পার্কে যেতে হবে, সাধু মহারাজরা আরবি শেখাবে। ক্লিয়ার? হাল বুঝে গেছো? ইসলামে পরিষ্কার বলা হয়েছে ব্যক্তি পুজো করা যাবে না। অথচ তুমি দেখো আজমির শরীফ আছে, সেখানে গিয়ে লোক মাথা ঠুকছে না? তুমি দেখো নি? প্রচুর ইসলাম সেলিব্রিটিরাও বিরোধী তো কাজ। যান। ওটা ফুর্তি করতে যায়, কুসংস্কার ওটা ইসলামে। কোরআনের ঊর্ধ্বে তো ইসলামে কিছু হয় না, কুসংস্কার। এই যে ফুরপুরা শরীফ আছে, ফুরপুরা শরীফে কোনো ভালো লোক ছিলেন, মানছি। তারপর তার ছেলেও ভালো হবে, তার ছেলে সব ভালো হবে। হয় মানে পিতা যদি ভালো হয়, তার 20তম সন্তানও ভালো হবে। এটা তো সব ধর্মেই রয়েছে, আমি বংশ তোমাকে বলছি ওটা পরম্পরায়। ইসলাম বিরোধী কাজ। ব্যক্তি পুজো করছে, মাথা ঠুকছে গিয়ে। তাহলে মুসলমানদের পীরজাদা, পীর মানে বুড়ো লোক, পীরজাদা মানে বুড়ো লোকের বাচ্চা। বাংলায় কি হলো? পীর মানে কি? বুড়ো লোক। আচ্ছা, বুড়ো লোক মানে ভালো লোক? তাহলে সমস্ত বুড়োদেরকে শ্রদ্ধা করতে হয়। যত প্রবীণ আছে তাদের কাছে কি সব মাথা ঢুকিয়ে পারে গিয়ে? তো পীরজাদা মানে ওই তহসিদ্দিক হচ্ছে পীরজাদা, তারপরে বুড়ো লোকের বাচ্চা। এটা কি সম্মান হলো? এর বুড়ো লোক হলে তার তো অভিজ্ঞতা হবে, একটু জ্ঞানী হবে। বৃদ্ধ মানে জ্ঞানী। আমরা কত জ্ঞান দিই বাবা বৃদ্ধদের। পার্থ চট্টোপাধ্যায় বৃদ্ধ হয়ে গেছে, কি সুন্দর জ্ঞান দিচ্ছে না? একটা বান্ধবী থাকতে নেই। তো এই প্রথাগুলো ভাঙতে কাজী মাসুম আক্তারদের এই রাজ্যে জন্ম। এই কুসংস্কার, কুপ্রথা, অন্ধত্ব, নোংরামি, নষ্টামি। কিন্তু এর ফলও তো ভুগতে হয়েছে আপনাকে ভয়ঙ্করভাবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলে রাখি, সারাদিন তুমি যদি ভালো কাজ করো আর কোনো যদি বাধা না আসে, তোমাকে বুঝে নিতে হবে তুমি ভালো কাজ করোনি। কারণ সমাজে ভালো কাজ করে ভালো মানুষগুলো, তারা হলো সংখ্যালঘু। সংখ্যালঘু কাদের জন্য রিজার্ভেশন দরকার? সংখ্যালঘুদের জন্য দরকার। সংখ্যালঘু হচ্ছে রাইট থিঙ্কিং পিপল। সমাজে সব ধর্মে আছে। এটাই তো বাস্তব। আমরা যদি এটুকু আমাদের ছেলে মেয়েদের শেখাতাম না দাদা, যে সমাজে দু রকমের মানুষ রয়েছে, ভালো আর খারাপ, তাহলে হয়তো আমাদের এত সমস্যা ক্রিয়েটই হতো না। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সমাজে সংখ্যালঘু হচ্ছে রাইট থিঙ্কিং পিপলেরা, সঠিক মানুষগুলো। আর সংখ্যাগুরু যারা, তারা হচ্ছে সমাজের সবচেয়ে বেশি নোংরামি, নষ্টামি, ভণ্ডামি, ধৃষ্টামি, দুর্নীতি তাতে সংযুক্ত। তারা সংখ্যাগুরু, তাদের মধ্যে ঐক্য বিশাল। আর সংখ্যালঘুদের মধ্যে আবার ঐক্য নেই, তারা সংখ্যা কম, আবার ঐক্যবদ্ধ নয়। সমস্যাটা এই জায়গাটায়। তো এই সংখ্যালঘু যারা ভালো লোক, তারা কাজ করলে সংখ্যাগুরুর অংশেরই মাতব্বর আটকাবে, যদি কাজটা ভালো হয়। যদি না আটকায়, বাপে এর মধ্যে কিছু নেই তেমন। তার মানে তেমন কিছু তিনি করেন। কাজী মাসুম আক্তার রক্তাক্ত করবেন, কি ঠিক করেছে, বেশ করেছে। আমি ঘটনাটা জানতে চাইবো দাদা ডিটেলে। কত আর জানো, বলে বলে তো ক্লান্ত হয়ে গেল। না, একদম শুরু থেকে জানতে চাইবো। আচ্ছা, আপনি নিজে দাড়ি থেকে। আছে, দাড়ি আছে, ক্লিন শেপ না? আচ্ছা, টুপি আছে। দাড়ি টুপি দুটোই ইসলামে দরকার নেই, দুটোই ইসলামে প্রয়োজনীয় নয়। কেন? ইসলামের একটা কথা যে ফরজ, ফরজ মানে বাধ্যতামূলক। যেমন সত্য কথা বলা ফরজ, যেমন অন্যায়ের প্রতিরোধ করা ফরজ, সৎ পথে চলা ফরজ, পিতামাতা সেবা করা ফরজ। ফরজ মানে বাধ্যতামূলক, করতে হবে। সৎ অর্থ সংগ্রহ করে জীবন যাপন করা ফরজ। আর দাড়ি টুপিটাকে নবী যেগুলো করতেন, সুন্নত বলে। এটা বলতে কোরআনে কোথাও লেখা নেই। নবী যেগুলো করতেন অনেক পরে ওই হাদিসে লেখা হয়েছে ওগুলো সব, সেই জৈব হাদিস মনে পড়ে তো। তাতে নবী যা যা পছন্দ করতেন ওই রকমভাবে থাকলে ভাল লাগে, নকল করা একটু আর কি, নকল। নবী লাউ খেতে পছন্দ করতেন।
এখন আমি জানি সঙ্গীতা তুমি লাউটা পছন্দ করে, তোমার তো অসুবিধা না, আমি তো বললাম আমি ধর লাউটা পছন্দ করি, তাহলে কি অন্যায় করলাম? আমাকে লাউ খেতেই হবে? এটা হচ্ছে সুন্নত। হলো তেমন দাড়ি ছিল নবীর, তাই আমি নবীর মতো একটু স্টাইল করবো, তাই সুন্নত, দরকার নেই, একদম পরার দরকার নেই। নবী আরব দেশে পাগড়ি পরতেন, টুপি না কিন্তু। নবী যা এখন তো ছবি তো নবী প্রকাশ করা যাবে না, পাগড়ি কেন করতেন? ভৌগোলিক কারণে করতেন। ওটা বালিয়াড়ি জায়গা, মরুভূমি অঞ্চল, প্রচুর বালি ঝড়ে ওঠে, এবং প্রচন্ড গরম। গরম, চুলের ভেতরে ভেতরে বালি ঢুকে যাবে, চোখে মুখে বালি ঢুকে যাবে, তাই মুখটাকে ঢেকে রাখা, মাথাটাকে ঢেকে রাখা। টুপি পরতেন না, পাগড়ি পরতেন, এই শিখেদের মতো একটু আর কি। মুসলমানরা সেই টুপি পরা শুরু করলো, আবার গোল টুপি, লম্বা টুপি, এদিকে মারপিট করে কত লোক মারা গেছে, ওটাও জরুরি নয়। অর্থাৎ টুপি দাড়ি দুটি জরুরি না, কিন্তু মুসলমানদের যত ধর্ম সব টুপি দাড়ির মধ্যে সীমায়িত। খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে। আপনাকে কি সবাই মুসলিম মানেন? হ্যাঁ, মানতে হবে না। আমি কি সেটা আমি জানি, তার আল্লাহ জানে। আমি কি জানি, আমি জানি আর আমার আল্লাহ জানে। আমি তোমাকে অন্য কথা বলছি। তা আমাকে বলেছিল, ওই যে মেরেছিল না, মারার পরে আমাকে ডেকেছিল। কোথায়? ফোন করেছিল মেটিয়াপুর থেকে, মিনি পাকিস্তান আর কি। মিনি পাকিস্তান খুব ভালো, সুন্দর দেখতে। ওখান থেকে আমাদের স্কুলের ওই মাদ্রাসা স্কুল আর কি, হাই স্কুল, হাই মাদ্রাসা, ম্যানেজিং কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট আমাকে রেকর্ড আছে, যেটা নিয়ে গোটা ভারতবর্ষ একবার তোলপাড় হয়েছিল। হামলার পরে বলছে, হামলার 1 বছর পরে, 1 বছর কয়েক মাস পরে টাইমস অফ ইন্ডিয়া নিউজ হয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেসে নিউজ হয়েছে, ইন্ডিয়া টুডেতে নিউজ হয়েছে, দ্য হিন্দুতে নিউজ হয়েছে, হিন্দুস্তান টাইমসে নিউজ হয়েছে, হিন্দি সানমার্কে নিউজ হয়েছে, হিন্দি টকশো চ্যানেলগুলোতে নিউজ হয়েছে, টকশোতে বলেছি, জি নিউজ, নিউজ এক্স, টাইমস নাও, আজ তাক, সর্বত্র। বাংলাটা, বাংলায় কিছু কিছু জায়গা হয়েছে, এই যুব সঙ্গে হয়েছে, এই সময় হয়েছে, বেশি হয়নি, বেশি হয়নি। আমাকে হামলার পর একজন মহিলা শিক্ষিকা, সে একটা কবিতা লিখেছিল, শর্মিলা না কি নাম আর কি তার, আমি তাকে চিনতাম না, পরে চিনেছি। সে কবিতা লিখেছিল যে আমি নাস্তিক, তখনও পূর্ণাঙ্গ হইনি, আমার নাস্তিক্যবাদ ভাল লাগে, তখনও পুরো নাস্তিক হইনি, কিন্তু কাজী মাসুম আক্তার হামলার পর পুরোপুরি নাস্তিক হয়ে গেলাম, পুরোপুরি নাস্তিক হয়ে গেলাম। এই কবিতাটা এই সময় পত্রিকা প্রকাশিত হয়েছিল, নিউজ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কাকদ্বীপে তার স্কুলে হামলা হয়েছিল, তার উপরে তাকে তরোয়াল দিয়ে গলা কাটবে সেই চারিদিকে ছড়ানো হয়েছিল, তাকে থানা পুলিশ করতে হয়েছিল শুধু এইটুকু লেখার জন্য। কেন মাসুম আক্তারের পাশে থাকবে? থাকা যাবে না। আমাকে ফোন করে এই যে বলেছিল এইগুলো, স্কুলের ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি বলেছিল, হাজি সাহেব, তিনি আগে সিপিএম করতেন, পরে তৃণমূলে গেলেন, না অনুপ্রেরণা, আবার চেষ্টা করলে এখনও তো বিজেপি তো আসতে পারেন, বলা যায়। পাগল হয়ে গেছে, আমার বাড়িতে লাইন পড়ে গেছে মুর্শিদাবাদে, জানেন তো। রাজ্যে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, আমি গোটা রাজ্যবাসীকে জানাচ্ছি, যারা কাঁচা কাঁচা খিস্তি দিত, গালাগাল দিত, আমাকে চাড্ডি বলতো, চাড্ডি, গেরুয়া, আরএসএসের পাচাটা, মানে এই শব্দগুলো বাংলা আছে খুব, বিজেপির পাচাটা, আরএসএসের পাচাটা, এই আমার নামের সাথে যুক্ত ছিল। এখন তারা বলছে আপনি কি মহান, আর আমি কোনো ক্ষমতা নেই, বিজেপির কোনো পোর্টফোলিও নয়, ক্ষমতা নেই, কিচ্ছুতে নেই আমি, কিন্তু তারা আমাকে বিজেপি বলে ঠাইরও দিয়েছিল। এখন তো লাইন ধরে দাদা বাঁচান, তাদের কথাই বলছি, তাদেরকে বলেছি দাদা আমি আর চাড্ডি নেই, পরিচয় বদলে গেছে। পরিচয় বলতে আমি ভালো, খুব সুন্দর দেখতে নাকি, বলছে আপনি দেখতে বেশ ভালো, বলছে আর কি। তো আমাকে ফোন করে বলেছিল আপনাকে আমরা মাদ্রাসায় নিয়ে নেব, আপনার নিরাপত্তার প্রবলেম হবে না। তবে কলকাতার কমিশনার পুলিশ বলেছিল, সেটা শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় বলেছেন, সুরজিৎ প্রকাশ তখন কমিশনার পুলিশ, তার সই আছে, তাহলে মাইনরিটি কমিশন তার থেকে জানতে চেয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন তাকে, যে কাজী মাসুম আক্তারকে যদি এসকর্ট করেও পুলিশ নিয়ে যায় ওই মেটিয়াপুরে যে মাদ্রাসায়, তাহলেও তার মৃত্যু ঘটতে পারে। কলকাতা পুলিশের এত ক্ষমতা নেই কাজী মাসুম আক্তারকে প্রোটেকশন দেবার। পশ্চিমবঙ্গ চলছে, মিনি পাকিস্তান চলছে। কি ভয়ঙ্কর লাগে শুনলে। আমাকে ফোনে বলা হলো আপনাকে আমরা প্রোটেকশন দিয়ে আনবো, পুলিশ নাই বা দিল, কি করতে হবে? বিনিময়ে কিছু কথা আছে, শুনে নিন গোটা পশ্চিমবঙ্গবাসী, আমরা কোথায় বাস করছি, শুনে নিন শ্রমিক ভট্টাচার্য সাহেব, শুভেন্দু অধিকারী সাহেব, শুনে নিন আপনারা, রাজ্যের তো এখন আপনাদের উপর দায় দায়িত্ব রয়েছে, জনগণ আপনাদের ভোট দিয়েছে, কি করতে হবে? ইসলামিক পরিধান পরতে হবে। ইসলামিক পরিধান কি ওরাই জানে, ওই যেন পীরজাদারা পীরেরা পরে, একদম পা পর্যন্ত সাদা পোশাক পরতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ধর্মাচরণটা ঘরের মধ্যে হবে না, তোমার ধর্ম তুমি সারাদিন ধরে পালন করো ঘরের মধ্যে,
তোকে বাইরে পালন করতে হবে কেন, রাজনৈতিক মঞ্চে পালন করতে হবে কেন, ধর্ম নিয়ে ভণ্ডামি করতে হবে কেন, করে নিতে হবে। আমার ধর্ম পালন আমি কী করবো, আমি ঘরে করবো। আমাকে তো লোক দেখানোর দরকার নেই তো। দিদি পুজো সারাদিন ধরে ঘরে করুক না, তাকে বাইরে করতে হবে কেন। আমাকে প্রমাণ করতে হবে, ছবি তুলে পাঠাতে হবে নামাজ পড়ছি। মাদ্রাসাতে গিয়েও নামাজ পড়তে হবে, মাদ্রাসা অপবিত্র করেছি না, অ্যাকচুয়ালি মাদ্রাসা অপবিত্র করেছি না, বিরাট পাপের কাজ। আর কি করতে হবে, ইসলামিক পরিধান করতে হবে, আর দাড়ি টুপি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, আর দাড়ি রাখতে হবে, ক্লিন সেভ চলবে না, চলবে না। এবার আমি ফোন করে জিজ্ঞেস করলাম, আমার বউকে ফোন করেছিল যে আপনার স্বামীকে ছাড়ুন, চারিদিকে নিউজ টিউজ হয়েছে, তখন গোটা দেশ তোলপাড় হচ্ছে, বাংলাটা তোলপাড় হয়নি। বাংলার বাঙালি জাতির মেরুদণ্ড বিরাট, বুদ্ধিজীবীদের কী মেরুদণ্ড রে বাবা, কী দেশপ্রেম, বিরাট দেশপ্রেম। তারা একটা আওয়াজ করেনি, যেহেতু এগিয়ে থাকা টিভি চ্যানেলগুলো চুপ, যেহেতু বাইট নিতে যায়নি, বাইট নিলে তবে বুদ্ধিজীবীরা যায়। আমাকে একজন বিশিষ্ট চিত্রকর বুদ্ধিজীবী বলছে ওই একটা ইস্যুতে, দাদা মিডিয়া যাবে তো তবে যাব, মিডিয়া গেলে তবে যাবে। তোমাদের কি ডিমান্ড গো, তোমরা তো মিডিয়া টাইপ কি ডিমান্ড, না আমাদের ডিমান্ড নেই। তা আমাকে বলে, আমি বললাম দায়ীটা যা আছে, তো দাড়িটা তো সময় লাগবে। বলছে ওটার জন্য আপনাকে করতে প্রতি সপ্তাহে দাড়ি কতটা বাড়ছে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে হবে। দাড়ি বেড়ে 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 অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে যখন মনে যাবে একদম সঠিক দাড়ি হয়েছে, মাথায় টুপি, দাড়ি, ইসলামিক লেবাস, 5 ওয়াক্ত নামাজ, এটা করে আপনারা আসুন, আপনাকে প্রোটেকশন দিয়ে স্কুলে তখন হেডমাস্টারের দায়িত্ব পালন করতে আমরা দেবো। মানে শিক্ষক হিসেবে এটুকুই আপনার প্রয়োজনীয়তা? আমি গিয়েছিলাম ফিরহাদ হাকিমের কাছে, গিয়েছিলাম ফিরহাদ হাকিমের অফিসে গিয়েছিলাম। আমি বলেছিলাম ভারতের জাতীয় সঙ্গীত গাইয়ে খুব কি অপরাধ করলাম দাদা, স্যার একটু পাশে থাকুন না। বললেন না, পাশে থাকবো না, আপনি কুস্তা পক্ষে গেছেন, কুস্তা পক্ষ মানে প্রতিপক্ষ। ওই একটা চ্যানেল আছে না, এই গীতাকা টিভি চ্যানেল, সেখানে প্রতিপক্ষ বলে অনুষ্ঠান, কুস্তা পক্ষে যান আপনি। আপনি কুস্তা বাজারে লেখেন বা আনন্দবাজারে লেখেন, তখন আমি লিখতাম আনন্দবাজারে, কুস্তা বাজার ওটা। তাই যারা আমাদের শত্রু তাদের পাশে আমরা নেই, সরাসরি ববিয়াকে বলেছিল এটা আমাকে। তখন এই সময় পত্রিকার একজন সাংবাদিক ছিল কৌশিক বাবু, তিনি মারা গেছেন। তিনি অবাক হয়ে গেলেন দেখে যে এমনও কথা একটা মেয়র বলতে পারে। মেয়র তখন ছিলেন, তখন তিনি পুরমন্ত্রী ছিলেন নাকি। তো বাংলা চলছে কি বুঝতে পারছেন। দাদা, এই যে জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য নিজের স্কুলেই আপনাকে আক্রান্ত হতে হলো, প্রাণও চলে যাচ্ছিল প্রায়, এই পরিস্থিতি কেন হলো এটা আগে একটু বলুন। এটাও মানুষের জানা দরকার। আপনি তো নিজে থেকে যেচে গেছিলেন ওখানে সমাজটা একটু সংস্কার করবেন বলে, মানুষের কিছু ভালো করবেন বলে, তার ফল এতটা খারাপ কেন আপনাকে পেতে হলো? ক্ষয় রোগ, স্রোতের বিরুদ্ধে যাওয়া। আমি তো একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ছিলাম, হেডমাস্টার ছিলাম। আমার তো মেটিয়া ব্রিজে যাওয়ার কথা ছিল না, কোনোদিন মেটিয়া ব্রিজে আমি যাইও নি। এই ওবিসি ছিলেন, ওবিসি সার্টিফিকেট করার জন্য আমার কিছু লোক অ্যাটেস্টেশন নিয়েছিল, সেই সূত্রে আমার সমাজসেবা করতে ওখানে যাওয়া। ওখানকার কিছু ভালো মানুষও আছে, সব জায়গায় ভালো মানুষ থাকে, তারা কান্নাকাটি করেছিল আমার কাছে যে স্যার মেটিয়া ব্রিজে একটু আলো ফোটাতে আসুন, আপনাকেই লাগবে। সত্যি বলছি, কিছু করতে গিয়েছিলাম, তেলে মাথায় তেল নয়, শুকনো মাথায় তেল দেওয়া আমার সারা জীবনের স্বপ্ন এটা, সারা জীবনের। আমাকে যদি কেউ বলে বিরাট একটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যান, আমি যাব না, উঠে যাওয়াটা যাব। আমি এতদিন ধরে যত জায়গায় গেছি, উঠে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচি, সেরা করে দিয়েছি, এটা ভালো লাগে, মনের তৃপ্তি লাগে। আমি মেটিয়াপুরে গিয়েছিলাম, গোটা মেটিয়াপুর অঞ্চলটাকে শোধরানোর জন্য, ঠিক করার জন্য, রিপেয়ার করার জন্য। আমাকে আল্লাহ বা ঈশ্বর যতটা ক্ষমতা দিয়েছে, আমি তো খুব বেশি পারবো না, আমি বিরাট কিছু লোক নেই, কিন্তু যত ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতা হোক না কেন, কিছু তো আছে, সেইটুকুই কাজে লাগানো। সেই জন্য মেটিয়াপুরে একটা হাই মাদ্রাসার হেডমাস্টার হয়ে গিয়েছিলাম আমি, স্কেল প্রায় এক। আমি উচ্চ মাধ্যমিক স্কুলে হেডমাস্টার ছিলাম, সেখান থেকে মাধ্যমিক গেলে স্কেল একটু কমে, আমি কম বেতন নিয়ে গিয়েছিলাম। বলতে ভাল লাগছে এটা, যখন সমাজের লোক একটুখানি স্যাক্রিফাইস করে না। আমি যেচে গিয়েছিলাম ওরকম একটা উত্তেজক জায়গায়, ডিস্টার্ব জায়গায়, এবং নিজের বেতনের একটু হলেও ক্ষতি করে। হ্যাঁ, লোক বিস্মিত হয়ে গেছিল। যাবার পরেই আমার ধারণা ছিল ওই জায়গাটাকে একটা জায়গায় শোধরাতে গেলে তো সেখানে থাকতে হবে দিনের পর দিন। আমার মনে হচ্ছিল মেটিয়াপুরকে একটা সেন্টার তৈরি করি, যেখান থেকে গোটা মেটিয়াপুরকে আলোকিত করব। আমি একলা হয়তো পারবো না, প্রবলেমের সলিউশনগুলো একটু একটু করে করবেন। করা, শুধু সমালোচনা করা না। একটা জাতি ধরুন পিছিয়ে গেছে, শুধু গালাগাল দিয়ে গেলাম, জাতির উন্নতি হবে বলুন? হবে না তো। কখনো হবে না। তুমি গালাগাল তখন দিতে পারো যখন তুমি তাকে শোধরানোর জন্য যত্নবান হতে পারো। এটা বারবার আমরা বলে থাকি শিক্ষকদের সম্পর্কে।
তুমি ছাত্রকে তখন শাস্তি দিতে পারো যদি দাও, তোমার যদি গভীরত মমত্ববোধ তার প্রতি থেকে থাকে, তুমি তার প্রতি দায়বদ্ধ হও, তারপরে তুমি যদি শাস্তি দাও, সেই শাস্তি গায়ে পেতে নেবে তোমার পড়ুয়া, নেবে। আমি যখন কোর্ট রায় দেয়নি, সুপ্রিম কোর্ট যে শাস্তি টাস্তি রায় তখন হয়নি, সেই বাম মামলার কথা বলছি, আমি ছাত্রদের কাছে খুব কঠোর শিক্ষক ছিলাম, মনে পড়ে আজও। কখনো কখনো মানে আমি আক্রমণ করেছি বলতে পারো ছাত্রদেরকে, ছাত্রীদের কি ভেন, কাউকে পড়াও করতাম না। পরে ওরা আমাকে ভুল রাতে না বোঝে, বলতাম বাবা তোমাকে খুব লাগলো না, বা খুব কষ্ট লাগলো না তোমার, আমি খুব ভুল করলাম বলো, সবার সামনে ক্লাসে এরকম করতাম, আমি ঠিক করলাম না বলো, তোমরা বড় হয়ে গেছো, 11-12 পড়ো, তোমাদেরকে এরকম করা ঠিক নয় তো, এটা আমি ঠিক করিনি গো, এটা সত্যি, তুই বলো এটা ঠিক করেছি, তুমি এত বড় মেয়ে, তুমি এত বড় ছেলে, তোমাকে করলাম এরকম। তখন তারা কি বলতে জানো, যেই আমি বললাম হাউ হাউ করে কেঁদে ফেললো, না স্যার ঠিকই করেছেন স্যার, আমার ভালোর জন্য করেছেন স্যার, আবার জড়িয়ে ধরলাম, আদর করলাম, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমাদের তো এই শাসন সম্পর্কই করা ছিল। তারই সাজে, সোহাগ করেন যিনি, আপ্তবাক্য। তো আমার বারবার মনে হয়েছে যে ওখানে যাব, ওখানে গিয়ে সত্যি কিছু করব, সত্যি বলছি ভালোবাসতে গিয়েছিলাম, স্ট্রিট কর্নার করতাম এলাকায় মুসলমানদের সচেতন করার জন্য। আমি যখন গেছি না, গৌতম বলে একজন গ্রুপ ডি স্টাফ ছিল, ওখানকার ম্যাক্সিমাম টিচার হচ্ছে হিন্দু টিচার, যেখানে ওই মাদ্রাসা বলছি, মাদ্রাসা হিন্দু টিচার। অনেকে মাদ্রাসা সম্পর্কে ধারণা ঠিক নেই, মাদ্রাসা অনেক ধরনের আছে, যেমন খারিজি মাদ্রাসা, মূল মাদ্রাসা বলতে খারিজি মাদ্রাসা বোঝায়, যেখানে কোরআন হাদিস শেখানো হয়, যেখানে আধুনিক শিক্ষা প্রায় নেই, দু একটা মাদ্রাসা ব্যতিক্রম আছে, সংখ্যা 7,000-এর মতো, সেটা অনুমোদন নেই। মসজিদ তার আশেপাশে ছোট্ট জায়গারই অধিকাংশ খারিজি মাদ্রাসায় গড়ে উঠেছে। ওখান থেকে পাস করলে কি হয়, ইমাম হয়, মৌলানা হয়, ইমামরা ওই 5-6 টাকা ভাতা পায়, হয়ে গেল। এইটা হচ্ছে বিজ্ঞানী টিজ্ঞানী হবে না, সেটা অনুমোদনই নেই। এই বর্তমানে যিনি শিক্ষা মাদ্রাসা মন্ত্রী হয়েছেন টুডু সাহেব, তিনি বলেছেন অবৈধ মাদ্রাসাগুলো সব ভেঙে দেবো। আমি ইতিমধ্যে জানিয়েছি যথাস্থানে, অবৈধ মাদ্রাসা বলতে দুরকম বোঝায়, এক হচ্ছে অন্যায় কর্মকাণ্ডে যুক্ত মাদ্রাসা, অর্থাৎ দেশবিরোধী কাজ হচ্ছে, অন্যায় হ্যাঁ, ভেঙে দিতে পারে সেটা। কিন্তু যেগুলো অনুমোদন পায়নি তাকে অবৈধ বললে তো 7,000 মাদ্রাসা ভাঙতে হয়, সেটা কি সম্ভব এই মুহূর্তে? আর যে মাদ্রাসা সরকারি অনুমোদিত মাদ্রাসা, আর হচ্ছে অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা, একটু ক্লিয়ার করে নিই, আলোচনাগুলো অনেক দিয়ে চলে যাবে। হ্যাঁ, বুঝতে সুবিধা হবে সুবিধা হবে। মানুষের। আমি প্রথম তোমাদের ওই দুঃখবাজার না আনন্দবাজার বলে লিখেছিলাম পোস্ট এডিটোরিয়ালে, সেখানে সেইটা আমাকে মারার কারণ ছিল একটা, সেখানে একদম পুলিশের রিপোর্টে লেখা আছে যে খবরের কাগজে লেখার জন্য মারা হয়েছে, জাতীয় সঙ্গীতের জন্য মারা হয়েছে। আমাকে মারা হয়েছিল কেন, তার ব্যাখ্যা আছে ওখানে, লিখেছিলাম যে মাদ্রাসা যেটা আছে মূলত খারিজি মাদ্রাসা, আর একটা হচ্ছে সিনিয়র মাদ্রাসা, একটা হচ্ছে হাই মাদ্রাসা। হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারি অনুমোদিত 614টা। এটা কারা করেছিল, বামেরা। তৃণমূল আমলে, মমতা ব্যানার্জির আমলে তিনি মাদ্রাসাকে কি ভালোবাসেন না, কি বিরাট ভালোবাসেন। সরকারি মাদ্রাসা যেগুলো হাই মাদ্রাসা একেবারে আধুনিক মডার্ন, যেটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত, আর মাদ্রাসা বোর্ডের যে সিলেবাস মধ্যশিক্ষা পরিষদের সিলেবাসের সমান একদম, শুধু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা বাড়তি অতিরিক্ত, ওটা এক্সট্রা আলাদা রয়েছে। তাতে ক্ষতি কিছু নেই। হাই মাদ্রাসা, অনেক হাই মাদ্রাসা আছে, যেমন ওলোগ্রাম হাই মাদ্রাসা, প্রায় 2,000 ছাত্রছাত্রী পড়ে, তার মধ্যে 65% ছাত্রছাত্রী ধর্মে হিন্দু, ধর্মে কি হিন্দু। হ্যাঁ, সংখ্যাগুরু অংশের লোক। তারা পড়াশোনার মান এত উন্নত, স্কুলে লোক পড়ে না, মাদ্রাসায় পড়তে যায় সব। ধারণা ক্লিয়ার করতে হবে, টুডু সাহেবকে একটু বোঝাবো। হাই মাদ্রাসা নামে কিছু আছে, যারা কাস্ট হচ্ছে আসল পরিচয়, মাদ্রাসার আমরা তুলে দিই না, কি হয় তাতে, থাকলি কি না থাকলি কি। ওলোগ্রাম হাই মাদ্রাসার উদাহরণ দিলাম, এরকম অনেকগুলো মাদ্রাসা আছে। পশ্চিমবঙ্গের যতগুলো হাই মাদ্রাসার টিচার, তার 50% বিশেষ ধর্মে অমুসলমান, হিন্দু। আমার এই তালপুকুরার হাই মাদ্রাসা শিক্ষকদের সংখ্যা, হিন্দু সংখ্যা বেশি ছিল। তো গৌতম বলে এখন গ্রুপ ডিস্টার্ব ছিল। আরেকটা মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা, সেখানে আধুনিক সিলেবাসও আছে, তার সাথে কিছু কিছু ধর্মীয় সিলেবাস আছে, মানে ধর্মের দুটো মিশ্র। আধিক্য আছে, কোরআন হাদিস ফেকা এসব পড়ানো হয় তার সাথে, ওটা বাড়তি, ওটা ঠিক পুরো আধুনিক বলা যাবে না, সেমি আধুনিক বলা যায় ওটাকে। আর একটা মাদ্রাসা হচ্ছে SSK MSK, যেগুলো অনুমোদন পেয়েছে, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, এইসব আর কি। আর এক ধরনের মাদ্রাসা মমতা ব্যানার্জি তৈরি করেছিল, বলেছিল 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো, রাজ্যে 10,000 মাদ্রাসাই নেই। মানে পাগল কাকে বলে বুঝতে পারছেন তো, ফিরাদ হাকিম বলে দিয়েছে 10,000 বলে দিয়েছে, রাজ্যে সব মিলিয়ে 10,000 মাদ্রাসাই নেই।
উনি ক্ষমতায় এসেই বললেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো, আপনারা আবেদন করুন। আবেদন করেছিল অনেকে। তারপর 235টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল। অনুমোদন পেতে গেলে সিলেবাস আধুনিক হতে হবে। তো ভালো কথা, অনুমোদন দিলে সিলেবাস আধুনিক, জ্ঞান বিজ্ঞান পড়া হবে। তো মাত্র 235 এর অনুমোদন দিয়েছে। এবার এসে পড়ে আছে আমার বাড়ির তারা। কোথায় পড়ে আছে? এই কাজী মাসুম আক্তার, ওদের মেন্টার আমি। অনুদান দেয়নি। অনুমোদন দিলে অনুদান দিতে হবে না? মুখ্যমন্ত্রী ভোট এলেই বলছে অনুদান দেবো দেবো অনুদান দেবো, আর দেয়নি। এখনও তারা রাস্তায় কাঁদছে, কালকে ফোন করেছিল, গতকালকে। তাহলে ওটাও অনুমোদিত, সামান্য কিছু ভাতা পায়, অনুদান পায় না, মিড ডে মিল পায় না, স্কুল ছেলেমেয়েরা স্কুলের পোশাক পায় না, অর্থাৎ আধুনিক করতে দেবে না। না, সবাই না, শিক্ষিত হয়ে গেলে তো খুব মুশকিল। মুশকিল। দেখো, আধুনিক যাতে না হয়ে যায়, দিদি এটা লক্ষ্য ছিল। খারিজি থাকতো না, ধর্মের মধ্যে বুধ হয়ে থাক, নেশা করে থাক, ধর্মীয় নেশা। খুব ছবির মতো ক্লিয়ার তো? তাহলে রাজ্যে মূলত মাদ্রাসা একটা মমতা ব্যানার্জি করে দেয়নি। আধুনিক মাদ্রাসা কটা করে দেয়নি? 0। তবুও তিনি মোল্লাদের হিরো, হিরোইন হিরোইন, আমি আমার জেন্ডার গঠন করে ফেলছি। একটা আধুনিক মাদ্রাসা বিগত 15 বছরে মমতা ব্যানার্জি তৈরি করেনি। যে মাদ্রাসাগুলো আধুনিক মাদ্রাসা, সেগুলো পরিকাঠামো সর্বশান্ত করে দিয়েছে। মাদ্রাসা বোর্ড হচ্ছে দুর্নীতির আড়ত, আখড়া। মমতা ব্যানার্জি না কালো সাদা টাকাকে সাদা করার জন্য, সমস্ত চুরি চামারি করার জন্য টাকাটা কোথায় ফেলে জানেন? মায়োটি দপ্তরকে দেয়, ওয়েস্ট বেঙ্গল মায়োটি ডেভেলপমেন্ট অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। এই যে মাদ্রাসার বাজেট নিয়ে বিজেপি বড় একটা ইস্যু করেছিল, মোদিজিরাও বলেছে, রাজনাথজিরাও বলেছে, বারবার বলছিলেন না? অমিত শাহ তো সকাল বিকেল বলছিলেন যে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 500 কোটি, আর মাদ্রাসা আর সংখ্যালঘু উন্নয়নের জন্য 5,000 না কত কোটি, কত গুণ, 10 গুণ। তাহলে এ তো মৌলবাদীদের সরকার। তো মুসলমানরা দেখে গেল মধ্যিখানে, মানে সংখ্যালঘু মানে মুসলমান ধরতে হবে, 99% মুসলমান সংখ্যালঘুদের মধ্যে দেখে গেল। কিন্তু বাস্তবে ওই 5,000 কোটিটা সংখ্যালঘুদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে কি ব্যয়িত হয়েছে? আমি তোমাকে বলছি, জেনে বলছি, এই মাদ্রাসা খাতে টাকাটাকে জমা রাখা হয় অন্যত্র লুটে নেবার জন্য। এখানে প্রতিবাদ করার, প্রতিরোধ করার কেউ নেই। এ টাকার কোনো হিসেব নেই। যেমন মর্গ থেকে আছে না, সব লাশগুলো থাকে না, বিয়রিস লাশগুলো মর্গে থাকে না, সেখান থেকে যখন লাশ কোথায় কি চলে যায়, যেমন হুঁশ থাকে না, আরজি করে যেমন এই মর্গের লাশের বডি ফডিগুলো সব বিক্রি ফিক্রি হয়েছে, গল্প আছে না? সংখ্যালঘুদের জন্য নির্ধারিত যে বাজেটের টাকা, ওটা ওভাবেই ডেড বডির মতো লাশ কাটা ঘরে পড়ে থাকে, যে সে লুটে নেয়। মানে যে কাজে সরকার লাগাতে চায়, মানে মমতা ব্যানার্জি লাগাতে চায়, কোনো হিত হয় না। যদি হিত হতো, 15 বছর ধরে একটা সরকারি অনুমোদনপ্রাপ্ত এডেড মাদ্রাসা অন্তত তৈরি হতো। 15 বছর একটা হয়নি। আর 34 বছর বামেরা 614টা করেছিল। অর্থাৎ মুসলমানদের সাড়ে সর্বনাশ করেছে। কিন্তু এমন প্রচারটা ওই বাজেট করে করলো, তাতে বিজেপির হাতে অস্ত্র চলে গেল। তুমি বলো না, এই যে বিজেপি ক্ষমতা এসেছে, বিজেপি ক্ষমতা কার আনলো? দাদা, এটাতে তো অবশ্যই আমরা ঢুকবো, এটা একটা বিশাল বড় ইস্যু। কিন্তু আমি আপনার ঘটনাটা, যেটাই আমরা ছিলাম, সেটাতে আরেকবার একটু ফিরে যাই। দেখো, ওই পাগল টাইপের লোক তো আমরা। তো গিয়েছিলাম মেটিয়া পড়ে, তোমাকে আগেই শুরু করেছিলাম। তো গিয়ে কি দেখছি জানো, এই সিনেমা টিনেমা করবে একটু আমাকে নিয়ে, আমি অনেক ভালো ভালো সব তথ্য দেবো, চিত্রনাট্য কিন্তু ভালো হবে জানো তো। মানে আমি কল্পনা করতে পারিনি। আমি জানি এরা ধর্মীয়ভাবে পিছিয়ে, গোঁড়া, অনগ্রসর, অপরিষ্কার, বিভ্রান্ত পলিটিক্যাল লোকগুলো খেলে, এদেরকে সচেতন করবো, এদের স্টিচিং করব, এদের রিপেয়ার করব, ভালো মন নিয়ে গেছি। কিন্তু খারাপ তো হয়, এত খারাপ হয় ধারণা ছিল না। স্কুলে গিয়ে দেখি শিক্ষকরা 12টা আসে, দূরে চলে যায়, রেগুলার 2 ঘন্টা মাত্র। আড্ডা মারতে আসে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে মোবাইল ফোন, পান পরাগ খায়, ছেলে মেয়ে সবাই পান পরাগ খায়। স্কুলের মধ্যে? হ্যাঁ, পান পরাগকে দিয়ে, এখন তুমি ক্যামেরা নিয়ে যাবে একটু, চলো না, দেয়ালে পুরো পান পরাগে থুতুসি লাল লাল হয় না, সব দেয়াল ভর্তি। আর দেয়ালের রং দেখা যায় না, শুধু পান পরাগ দেখা যায়। প্রত্যেকের হাতে মোবাইল। যারা ওখানকার পুরনো শিক্ষক যারা ছিলেন, তারা বললেন স্যার মোবাইলে ক্লাসের মধ্যে ঢুকে দেখে, ক্লাস চলছে, চলছে, পণ্য পণ্য চিত্র দেখছে বাচ্চারা। গার্জেন সেজে, বা গার্জেনই হয়তো বা গার্জেন সেজে পাড়ার দাদারা
স্কুল চলাকালীন সময় ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রীদের সাথে অসভ্যতা করছে, ক্লাসের মধ্যে ঢুকে অসভ্যতা করছে। টিচাররা কিছু বলতে পারছেন না, না? ওই দিয়ে মারবে বলেছে, কেউ কেউ বলেছে, একদম বলেনি, কথা বলবো না। কাঁচি দিয়ে, ওই কাঁচি থাকে না, কাপড় কাটে তো কাঁচি, সে লম্বা লম্বা বড় বড় কাঁচি, ছোট চুল কাটা কাঁচি নয়, তা দিয়ে মাথায় মেরেছিল, মারে। আমার কাছে অভিযোগ ছিল, মানে আমি আসার আগে আর কি, যে স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি শিক্ষকদের বেতনের 20% টাকা নিয়ে নিত, তাকে দিয়ে তবে যেতে হবে। এটা কোন দেশ? এটা অন্য দেশ। ও আমার স্বদেশ, ও আমার স্বদেশ। জাতীয় সঙ্গীতের বা রাষ্ট্রগীতির যে প্রশ্ন, ওরা জানি না জাতীয় সঙ্গীত কাকে বলে। ওদের জাতীয় সঙ্গীত কোনটা ছিল? অনন্ত অসীম, প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, একটা ধর্মীয় গান ছিল জাতীয় সঙ্গীত। ওখানে সবচেয়ে অবাক লাগে, স্কুল চলাকালীন সময় ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রীদের সাদা সাদা লুঙ্গি পরে, মানে মেটিয়াপ্রোজের লোকেরা প্রত্যেকের প্রধান বস্ত্র হচ্ছে লুঙ্গি। ইসলামের সাথে লুঙ্গির কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা ভালো করে বুঝতে হবে আর কি। মানে লুঙ্গিটা মুসলমানদের কোনো ড্রেস নয়, ইসলামের ড্রেস নয়। আরব দেশের লোকেরা লুঙ্গি কাকে বলে তাই জানে না, যেমন আরব দেশের লোকেরা গরু খাওয়া কাকে বলে তাই জানে না, ওই দেশে গরু পাওয়া যায় না। হজরত মোহাম্মদ জীবনে কোনোদিন গরু মাংস এক বুটিও খায়নি, কেউ তাকে দেয়নি বেচারি, কিন্তু এইটি যেন মুসলমানদের গরু আর লুঙ্গি। এবার যত মারপিট দাঙ্গা হাঙ্গামা লুঙ্গি পরে করে, আরে ভালো করে একটু পাঞ্জাবি পায়জামা পর, একটু ভালো করে কর, লুঙ্গি পরলে তো লুঙ্গিতে জড়িয়ে যাবে না, তবুও লুঙ্গি পরে চলবে। আমি মুসলমান লুঙ্গি পরবো। আর নরেন্দ্র মোদীজি দেখে ফেলেছে দূর থেকে, সেই মনে পড়ে তো সিএ নিয়ে ক্যা ক্যা ছি ছি, মানে দিদিও বলছে ক্যা ক্যা ছি ছি, আবুল বাসার দাড়ি নেড়ে নেড়ে বলছে ক্যা ক্যা ছি ছি। দিদি নাচছে, আবুল বাসারও নাচছে, জয় গোস্বামীও নাচছে, শুভ সরকারও নাচছে ক্যা ক্যা ছি ছি। আবুল বাসার এখন রিসেন্ট বলেছে কিছুদিন আগে, পৃথিবীকে ধন্য করেছে যে মনীষীরা, মমতা ব্যানার্জি তাদের মধ্যে অন্যতম মনীষী, পৃথিবীকে ধন্য করে দিয়েছে। এখন তো ধন্য হচ্ছে চারিদিকে, এখন ওই ঋতব্রত ধন্য করছে, যা আমি ওই জায়গায় যাই তুমি একটু যেমন একদম একদম। তুমি জানি ধরবো আমাদেরকে, মানে খালি গন্ধ পালাচ্ছে। তো ওই লুকি টুকি পরে সব আসতো। তা আমি গিয়ে প্রথমেই নোটিশ করেছিলাম, ওই মোবাইল নিয়ে আসা যাবে না, পান পরাগ চলবে না। কোনো গার্জেন, সে যদি নিজের ভাইও হয়, দাদা হয়, বাবা হয়, উইদাউট হেডমাস্টারের পারমিশন কারোর সাথে দেখা করতে পারবে না। আর ছাত্রছাত্রীর সাথে দেখা করতে গেলে যদি প্রমাণিত হয় যে সে তার পিতা, তার দাদা, মা, তাহলে হেডমাস্টার চেম্বারে সে কথা বলতে হবে, বাইরে নয়, যেটা বিধি। আমি বিরাট কিছু কাজ করে দিইনি, মানে যেটা এটা হওয়ার normal কথা, কাজ। যেটা হওয়ার কথা। চেপে গেল, সব আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে আবার। তো এইটা বন্ধ করে দিয়েছিলাম। ছাত্রছাত্রীদের মধ্যে একটা অংশ খেপেও গিয়েছিল, কতদিনকার ব্লু ফিল্মে আসক্তি, ওটা যায়। শিক্ষকদের একটা অংশ আবার খেপে গেল, তারা প্রথমত খুব ভালোবাসছিল আমাকে। 4:30, 5:30, 10:30 থেকে 4:30 সরকারি বিধি শুরু করে দিলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গানটা গাইছিল, 12টা আসিতাম, 2টোয় যাইতাম, আসি যাই মাইনে পাই। আর আসি যাই মিড ডে মিল খাই, এটা ছিল না, কারণ আমি আসার আগে মিড ডে মিল ছিল না, তখন কন্যাশ্রী শুরু হয়নি। 100-এর বেশি অল্প বয়সের মেয়ে এই 5-6-এ পড়ে, তাদের বিয়ে আটকেছিলাম। কত? 100-র বেশি। 100-এর বেশি। এই হচ্ছে আপনাদের এই কাজী মাসুম আক্তার। এই পডকাস্টে অনেকেই কথা বলতে পারে, নিজের জীবন দিয়ে কাজ করাটা অত সহজ নয়, পার্টি করাটা সহজ, যে কোনো লোক পার্টি করতে পারে। করার পরে এবার বাইরে বন্ধ করে দিয়েছি। এত বড় কথা, বীরভোগ্যা বসুন্ধরা, আমরা এলাকার বীর, এলাকার গরিব ঘরের বারে, ওখানে কি ছিল, সামাজিক চিত্র বলছি, ওখানে যারা মাতব্বর ওই অসভ্যতা করতো তারা ছিল, ওখানকার যে ওই জোলা কাপড়ের ব্যবসা, তার যারা মালিক, তারা কেউ 50 কোটি 100 কোটি টাকার মালিক আছে, লুঙ্গি পরে থাকে। যাই পরে লুঙ্গিটা পরতে হবে, সাদা লুঙ্গি, কিন্তু অন্য রকম লুঙ্গি হয়, ওই দক্ষিণ ভারতের মধ্যে লুঙ্গি নয় কিন্তু। দক্ষিণ ভারতে নাইডুরা সব লুঙ্গি পরে, লুঙ্গি ওদের কালচার। এটা ইসলামেরও কালচার নয়, বাংলারও কালচার নয়। বাংলা কালচার যে দুই পাঞ্জাবি, আমরা জানি, ওরা লুঙ্গি পরে। গেল খেপে, বীরভোগ্যা ওরা হচ্ছে মালিক, আর যারা মাদ্রাসায় পড়তো গরিব ঘরের ছেলে মেয়ে, মেয়েরা সব গরিব ঘরের, ওরা হচ্ছে শ্রমিক, ওই কাজ করে, ওদের টেলারে কাজ করে। তো ওদের ঘরের মেয়েদের উপরে ওদের অধিকার থাকবে না? গিয়ে যখন স্কুল শুরু হচ্ছে 10:30টার সময়, আমি গিয়ে 10:30 করলাম। আগে তো যখন তখন স্কুল হতো, অ্যাটেন্ডেন্স খাতা এখনও আছে,
দেখিয়ে দিতে পারবো। শিক্ষকদের 12টা গণহারে আসছে। আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, শিক্ষামন্ত্রী কে হবে জানি না, মাদ্রাসার দায়িত্ব কে দেবে, ওই তো টুডু সাহেব নিয়েছে। আমি টুডু সাহেবকে বলছি, তালপুকুর আড়া হাই মাদ্রাসায় গিয়ে 2015 সালের আগে, এই 12 সালের আগে আমি 12তে ঢুকেছিলাম, তার আগে অ্যাটেন্ডেন্স খাতাগুলো চেক করে দেখুন কটার সময় স্কুলে আসতো টিচাররা। গেটে মেয়েরা ঢুকবে, ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের কথা বলছি, এই মেটিয়ে পড়ে যে লোকেরা লুকিয়ে পড়ে লাইন ধরে বসে আছে গেটের কাছে, লাইন বেক করবো, বেক করবো, বে মানে বিয়ে, গায়ে টাচ স্কুলের করছে, সামনে? হ্যাঁ স্কুলের সামনে গায়ে টাচ করবে মেয়েদের। আর সেই বলছিলাম না, ওর নাম হলো গ্রুপ ডি স্টাফ, গৌতম গৌতম, রাইট, এরা আমি ভুলে যাচ্ছি আজকাল তো। সে সাইকেলে করে আসতো, গ্রুপ ডি স্টাফ আমাদের, তাকে বলতো এই হিন্দু বাচ্চা, ওই হিন্দু বাচ্চা, মার মার মার, হিন্দু বাচ্চা যাচ্ছে, মার মার, হিন্দু বাচ্চা মানে হিন্দুর ছেলে। গৌতম কেঁদে কুটে আমার কাছে জানালো, আমি রাজাবাগান থানায় কমপ্লেন করেছিলাম, পুলিশ পিকেট বসিয়ে দিয়েছিলাম যে মেয়েরা কি ঢুকবে না স্কুলে, মানে ওরা হজ করতে যাবার আগে একটা বিয়ে করবে আর হজ করে এসে একটা বিয়ে করবে। আমি কঠোরভাবে নির্দেশিকা দিয়েছিলাম, শিক্ষকদের একটা অংশ গেল খেপে, কি সুন্দর দিন কাটাইতাম, তারাও মিশে গেল ওদের সাথে, ভাবুন কি। মানে সবাই আপনার এগেনস্টে চলে হ্যাঁ, গেল। সবাই সবাই। কিন্তু আমি যে উন্নয়নটা করেছিলাম ওখানে গিয়ে, ওখানে এক বিন্দু বলে একটা বড় পত্রিকা আছে, একটা ক্লাব আছে, তারা আমাকে সম্বোধনা দিয়েছিল, সবাই বলেছিল যদি মানুষ হতে যাও তালপুকুর আড়ায় যাও, স্কুল ছেড়ে লোক মাদ্রাসায় ভর্তি হচ্ছিল। শোনো, ভালো কাজকে কিছু অংশের লোক স্বীকৃতি দেবেই, সব সমাজই কিছু ভালো মানুষ থাকবে, কোথাও সেই সংখ্যাটা বড্ড কম, কোথাও সংখ্যাটা বড্ড বেশি। আমি যদি কাজ করতাম সল্টলেকে পার্ক স্ট্রিটে, আমি যেতাম না সেই জায়গায়, সেখানে কাজ করার দেখার লোক আমার কাছে, এই বিড়ম্বনার মধ্যে কখনো পড়তে হতো না। কিন্তু আমি তো ওই জায়গায় শোধরাতে গেছি, আমি তো ওদের কথায় ভয় পেয়ে গুটিয়ে যেতে যাইনি, আমি তো খাতরুল কা খিলাড়ি হতে চেয়েছি, পরিস্থিতির মোকাবেলা করতে গেছি। বললাম না একটু আগে, ভালো কাজ করতে গিয়ে সারাদিন পর রাত্রে সময় যদি দেখি কেউ বাধা দেয়নি, তার মানে আমি ভালো কাজ করিনি, বাধা পেয়েছি, বাধাটা তো সাংঘাতিক হলো। ভয়ঙ্কর বাধা। তারপরে এগুলো করতে প্রথমেই আমাকে হামলা করা হয়েছিল, আমি বিস্তৃত করলে তোমার টকশো শেষ হয়ে যাবে, সারাদিন চলে যাবে। প্রথমে 3 মাসের মাথায় মিড ডে মিল ছিল না, মিড ডে মিল একটা এনজিওকে সরকার দিয়েছিল, মানে স্কুল আমি আসার আগে, সেই এনজিও প্রথম দিন মিড ডে মিল খেতে বাচ্চাদের নিয়ে এসছে। গরিব ঘরের বাচ্চারা তারা মিড ডে মিল খাবে না, একটা একটা এনজিওকে কে দিয়েছে, সর্বশিক্ষা দপ্তর অনুমতি দিয়েছে, আমি না। আর আমার আগে ম্যানেজিং কমিটি মেনে নিয়েছিল, আমি তো হেডমাস্টার হইনি ওখানকার, তো তাকে বরাদ দেওয়া হয়েছিল, সরকারি বিধি মেনে সে খাবার দিতে এসেছিল, খাবার সবাইকে খাইয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হাতটা ধুয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে সব শিক্ষকদের দিয়ে টেস্ট করেই খাবার খাওয়া হয়েছে, তেমন কিছু বুঝে পাইনি আমরা। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় কিছু বাচ্চার পেটে যন্ত্রণা হচ্ছে, আমি তো নতুন, সেখানে 3 মাস মতো ঢুকেছে, যন্ত্রণা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে লোককে ডেকে ফুকে গাড়ি পাই ঠিক করে তাদের হসপিটালে পাঠাই, তারা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়। পরে জানা যায় ওই খাবারেতে কিছু জোলাপ জাতীয় কিছু কিছু মিশিয়ে দিয়েছিল ওই এলাকার গুন্ডারা, মানে যাতে বিপদে পড়েন। যাতে আমি বিপদে পড়ি, আমাকে মারার জন্য। যেই এটা হয়, কেউ কিছু বলেনি বাইরে, হঠাৎ করে বিরাট একটা তরুণের গুন্ডার দল চলে আসে স্কুলে, ওই হেডমাস্টারটা কোথাও মারবো, মানে এনজিও খাবার পাঠিয়েছে, এনজিওকে মারবে না, টিচারদের কাউকে মানে শুধু হেডমাস্টারকে মারবে, মানে আমাকে তাড়ানোর জন্য। হ্যাঁ, আমি তখন তৎকালীন যে বিধায়ক, যিনি আমার সাথে গুলো বিখ্যাত হতেন, তার নাম মমতাজ বেগম, মানে দিদির কথা বলিনি, তার নাম আসল নাম মমতাজ, তিনি বিধায়ক ছিলেন, মেটিয়াপুরে তিনি এমএলএ ছিলেন, মমতাজ বেগম। এতটা বিখ্যাত হয়ে গেছিলাম আমি যে তিনি আমার সাথে গুলো তার টিআরপি বাড়ত, অনেক কাজ করেছে, আমি ব্যাখ্যা করতে পারবো না কী করেছে। ওখানে ভোকেশনাল ট্রেনিং শুরু হয়েছিল, ছেলেমেয়েরা বড় বড় দূর দূরান্ত জায়গায় স্কলারশিপের কম্পিটিশনে যেত, নাচ গান কবিতা নাটক, মানে কবি সম্মেলন হতো স্কুলে, কবি সম্মেলন। আমি যেটা বলতে যাচ্ছি, ওই মেন জায়গাটা আছি, আমাকে তখন পুলিশ ডেকেছিলাম, পুলিশ ডাকার আসে, মমতাজ বেগম আসার আগে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম, সেই দরজা ভেঙে আমাকে ঘুষি গাজা মেরেছিল, কিছু লোক না প্রোটেকশন দিলে মরে যেতাম আমি। আমার চশমা পরা তখন থেকে, এই চশমাটা চোখে আঘাত লেগেছিল আমার, সেটা 3 মাসের মাথায়। তারপর তদন্ত বন্ধ হলো, থানা পুলিশ হলো, হলো, সব দপ্তরকে চিঠি করলাম, মিড ডে মিল দপ্তর কিচ্ছু করলো না, সরকার ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না। আর ওখানকার যে এমএলএ, তার নাম হচ্ছে খালেক মোল্লা, সে বলল, তার আগে আমার থেকে সার্টিফিকেট চাইছিল, জাল সার্টিফিকেট, যে আমার মেয়ে না ছেলে
ওই ওখানের শিক্ষকতা মানে আমার স্কুলে শিক্ষকতা করেছে, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই। আমি বললাম, আপনার ছেলে মেয়ে তো করেনি, ছেলে বা মেয়ে হবে মনে নেই, আপনার ছেলে মেয়ে তো এখানে কেউ শিক্ষকতা করেনি, আমি সার্টিফিকেট দেবো না। সবাই দেয়, আপনি দেবেন। আমি দেবো না, আপনাকে দেখে নেবো। এটা ছিল খালেক মোল্লা, সে এমএলএ, সে এখন ঋতব্রতের কাছে গেছে। আপনি তো সিস্টেমের এগেনস্টে এত কিছু করে ফেলেছেন, শত্রু তো আপনার হবেই। হবেই। তারপরে এটা তদন্ত হলো, তদন্তে কি হয়ে সব ছানবিন শুরু হয়ে গেল, পুলিশ এবার অ্যারেস্ট করে দেবে, কালপিট ধরা পড়ে গেছে। রেজুলেশন হলো আমার পক্ষে, সবটা অনুকূলে গেল। শিক্ষকদের একটা অংশ যুক্ত ছিল এই ঘটনায়, শিক্ষকদের একটা অংশ যুক্ত ছিল, বুঝে নি ভালো করে। হ্যাঁ, শিক্ষক তাদের তো জাতি- অসুবিধা হচ্ছে, বেশিক্ষণ হ্যাঁ, থাকতে হচ্ছে, ক্লাস করাতে মেরে মানে হচ্ছে। এমন করে যাতে পালিয়ে যায় আমাদের স্কুল থেকে। 3 মাসের মাথায় কিন্তু এটা জয়েন করার। হোসনি মোবারক বলে একজন ছেলে, সে কালপিট পরিণত হলো, সে গুন্ডা ছেলেদের নিয়ে এসে মারার বন্দোবস্ত করেছে। হোসনি মোবারক নিচের তলায় প্রাইমারি সেকশন আছে, মানে খারিজি মাদ্রাসা আছে নিচের তলায়, সকালে হয়, সে কোরআন পড়ায়। তার নাম কি? হোসনি মোবারক। ওখানকার তার বাবা হচ্ছে গুন্ডা টাইপের লোক আর কি, মানে ধর্মীয় গুন্ডা। হোসনি মোবারক কি করে, ছাদে ছাত্রীদের নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। স্কুলের হ্যাঁ, ছাদে? স্কুলের ছাদে। প্রত্যেকটা ছাত্রীর প্রতি তার অধিকার, দেহের প্রতি অধিকার। তো পাওয়ারফুল লোক। সে মাথায় টুপি দিয়ে কোরআন পড়াতে আসে। ও লোক ইসলাম হয়েছে তো, ইসলাম ছুটে গেছে তো, তার নাম হোসনি মোবারক। এবার তাকে গ্রেপ্তার করা হবে। তার বাবা এসে পড়ে গেল, স্যার ও যদি গ্রেপ্তার হয়ে যাবে বিয়ে দেবো কী করে? মানে ছেলের বিয়ে, মেয়ের লোক তো মেয়ের বিয়ে দিয়ে ভাবে। প্রত্যেকটা নথি প্রমাণ, কাগজ, রেজলিউশন লেখা আছে আমার কাছে, প্রত্যেকের সই আছে। আমি গোটা পশ্চিমবঙ্গে বলছি, দেখে নিন পশ্চিমবঙ্গ কাকে বলে। জুলফিকার বলে সিনেমা হয়েছিল, প্রসেনজিৎ করেছিল। সে সময় আমাদের পুলিশ প্রশাসন কোথায়? কিছু নেই, প্রশাসন তখন সমান্তরাল প্রশাসন। তো আমাকে রাজাবাগান থানা, মানে মেটিয়াপুর যে থানা, যেটা রাজাবাগান থানা বলে, ওসি সুভাষিসবাবু পরিষ্কার বলেছিলেন যেখানে সমান্তরাল প্রশাসন চলে। একটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য সরকারের প্রশাসন, একটা হচ্ছে মৌলানা মৌলবী গুন্ডাদের প্রশাসন। এখানে সরকারের প্রশাসন চলে না, এখানে মৌলানা মৌলবী আর গুন্ডাদের প্রশাসন চলে। সেই প্রশাসনের আন্ডারে আমি আছি। তার মানে ওসি বলেছিল, ওসি। সিনেমাতে যা দেখায় সেগুলো সত্যি? 100%। তো পুলিশ তদন্ত করে হোসি মোবারককে আইডেন্টিফাই করলো, ও ছিল নাটের গুরু আমাকে মারার, আমি যাতে পালিয়ে যাই। এবার তাকে ডাকা হলো, তার বাবা থেকে, তার কাকা থেকে, সেই হোসনি মোবারক থেকে 100 জন এলাকার বিশিষ্টজন থেকে, পুলিশ থেকে, ছাত্রছাত্রী থেকে মুজলেখা লিখলো। 2 পাতার মুজলেখার কপি আমার কাছে আছে। কি লিখেছে জানো? যে এই হেডমাস্টার আসার পর মেয়েদের সাথে যে নোংরামিগুলো করি আমাকে করতে দেয়নি, শুধু আমাকে, আরও যে ছেলেরা করে এলাকার সব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই কিন্তু লুঙ্গি পরে, নামাজ পড়ে, গরু খায়, ইসলাম করে সবাই, তাদেরও নোংরামি করতে দেয়নি। এত বড় কথা, তাই ধরে বেড়েছি, তাই আমরা ষড়যন্ত্র করে এই অন্যায়টি করেছি। মুজলেখা এখন আমার কাছে আছে, আমি তোকে দেখিয়ে দিতে পারি। হোসনি মোবারক, সেই মুজলেখাটা থানায় পাঠিয়েছিলাম, থানা রিসিভ করেছে, সে রিসিভ কপি আমার কাছে যাচ্ছে। তারপরেও পুলিশ তাকে কিছুদিন ধরেছিল, তারপর ছেড়ে দিয়েছিল আবার। তারপরে দেখলো তো এইভাবে তো হবে না, এইভাবে তো মেরে দিতে হবে না। তারপর আস্তে 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 তালপুকুর আড়াই মাদ্রাসা কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত হয়েছিল। আমি কথাটা ছোট করে মূল কথাগুলো বলি না, অনেক জায়গায় চলে যাচ্ছে। মাদ্রাসা পড়ে তৎকালীন সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের স্কুলের অনুষ্ঠানে এসে বলেছিল, বা বাইরেও বলেছে, যে মাদ্রাসা ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গের ইতিহাসে আমার জানা মতো এত যোগ্য হেডমাস্টার দেখিনি। একলাই করে দিয়েছিলাম পুরো, সব শিক্ষককে দৌড় কাটিয়ে দিয়েছিলাম। স্কুল ছেড়ে লোক মাদ্রাসায় ভর্তি হতো, মাদ্রাসার ছাত্র সংখ্যা অনেক গুণ হয়ে গিয়েছিল। এখন যিনি ওখানকার হেডমাস্টার আছেন, তিনি একটা মৌলানা, তিনি আমাকে কিছুদিন আগে ফোনে বলছিলেন, যেদিকে তাকাচ্ছি শুধু আপনার উন্নয়ন, আপনার কীর্তিকলাপ, আবার কিছু নেই, যেদিকে তাকাচ্ছি। পুরো মেটিয়াপুরে যে স্ট্রিট কর্নার করতাম, লোককে সচেতন করতাম, শিক্ষিত হওয়ার কথা বলতাম, এলাকার যত গুন্ডামি মস্তামি প্রায় বন্ধ করে দিয়েছিলাম। ওটা মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক করার জন্য কালেকশন করা শুরু করে দিয়েছিলাম, বিরাট করছিল স্কুলটাকে। করে 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 যখন আমার চাকরি 3 বছরের মাথায় চলে এসছে, তখন তুমুল জনপ্রিয়। আমি নিঃশ্বাস ফেলছি ফিরহাদ হাকিমের গায়ে। ফিরহাদ হাকিম বুঝে গেছে এ বড় একটা শক্তি তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জির নজর পড়ে গেলে মন্ত্রী হয়ে যেতে পারে। আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা বলছি কী করে করতে হলো। তখন ফিরহাদ হাকিম, হাসান ইমরান, এই কলম পত্রিকার এডিটার যিনি আর কি, যিনি মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, রাজ্যসভায় গিয়েছিলেন, এই টিমটা বৈঠক করে ঠিক করলো একে ধর্ম দিয়ে সাহায্য করতে হবে, এমনি হবে না। কারণ ও তো খবরের কাগজে লেখে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, ধর্মীয় গোলামের বিরুদ্ধে বর্তমানে লিখতাম। মাদ্রাসার
তখন খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে, বর্ধমান বিস্ফোরণ, সমস্ত মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদ আদুরকর, এটা হয়েছিল। তার আগে আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদে আখড়া, বলেছিল না? তার জন্য হ্যাঁ, জ্যোতি বসু এরকম তখন তো ধমক কথা দিয়েছিল, সামনে এসেছে। হয়েছিল। তো এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, মানে আমার মনে হয়েছিল চ্যালেঞ্জ এটা আমি নেব, যা আবার হবে। আমি গার্জেনদের ছাত্রছাত্রীদের যে শ্রদ্ধা পেয়েছি অকল্পনীয়, অকল্পনীয়। ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা এবং তার গার্জেনরা চিঠি করেছিল, আমার কাছে 200 চিঠি আছে, আমি এখনও দেখাতে পারি চিঠিগুলো। স্যার, আপনার জন্যই আমার মেয়েকে স্কুলে পাঠাতে পেরেছি আজ আমরা গর্বিত, আমার মেয়েকে সুরক্ষা, মেয়েদের কথা বেশি করে বলছি আমি, কারণ 80% ওই স্কুলের স্টুডেন্ট ছিল ছাত্রী, 80%। এই কদিন আগে একটি মেয়ে ফোনে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, স্যার আমি এখনও ভুলতে পারিনি স্যার, আমাকে যেদিন হামলা করা হয়েছিল না, রক্তাক্ত মৃত্যু, তারপর দিনে গোটা স্কুলের সমস্ত ছাত্রছাত্রী কেঁদেছিল, এটা জেনেছি অন্য টিচারের কাছ থেকে। এবং কাঁদার পরে ওই ছাত্রছাত্রীদের এলাকার ধর্মীয় নাটের গুরুরা, পলিটিক্যাল হুলিগানরা আর কিছু নোংরা টিচাররা, তারা বলেছে, তাদের গার্জেনদের বলেছে, যদি ছেলেমেয়েরা ওই হেডমাস্টারের জন্য কান্নাকাটি করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আর তোমাদের বাস তুলে দেবো। এরকম দমন দেখেছেন দুনিয়া, ভালোবাসা যাবে না। তো তারপরে যাকে এটা এগোতে চাইছিল, তখন আমি রীতিমতো জনপ্রিয় হয়ে গেছি। তখন ওই এগিয়ে থাকা টিভি চ্যানেলে বসি, এগিয়ে থাকা খবরের কাছে লিখি, রীতিমতো পরিচিতি হয়ে গেছে, একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে, স্কুল তত্তর করে এগিয়ে গেছে। ঠিক সেই সময়ে আমি এই ঢুকেই কিন্তু জাতীয় সঙ্গীত সহযোগে, জাতীয় পতাকা সহযোগে, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস গোটা অঞ্চল পরিক্রমা করে করতাম, বিরাট করে। আমি চেয়েছিলাম যে মাদ্রাসা সম্পর্কে যে অভিযোগ, ওটা একেবারে শূন্য করে দেবো, অন্তত আমার মাদ্রাসায়। আমি তো ইচ্ছা করে গিয়েছি ওখানে, না ওখানে নাচ গান কবিতা নাটক শুধু না, রাষ্ট্রবাদী চিন্তাভাবনা, মূল স্রোতে থাকা জাতীয়তাবাদী চিন্তাভাবনা, সেগুলোকে লাগু করেছিলাম। ইসলামের যে ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু নলেজ অফ ইসলাম, আসলে ইসলাম কী বলেছে, সেগুলো ছাত্রছাত্রীদের শেখাতে শুরু করলাম। গোড়ামি অন্ধত্ব দূর করতে শুরু করলাম। জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ। আচ্ছা বলো তো, একটা স্টুডেন্ট তার প্রচণ্ড জ্বর, সে 1.5 মাস স্কুলে আসেনি, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কী হয়েছিল, বলে স্যার ম্যালেরিয়া হয়েছিল। তো ডাক্তার দেখিয়েছিলে? না। কি করেছিলে? ইমাম সাহেবের জল পড়া খেয়েছিলাম। বলো, আজকের দিনে বসেও আজকের সেটাই দিনে বলছে কলকাতার। গরিব তারা ইমাম সাহেবের জল পড়া, ল্যারিয়াগো খেলেই ভালো হয়ে যায়, সামান্য ওষুধ আমি বললে দিয়ে দেবো। ম্যালেরিয়া ওষুধ খাইনি, আস্তে আস্তে কোনো কারণে ভালো হয়েছে, মরে যেতে হয়তো বাচ্চাটা, রোগা হয়ে গেছে একদম। তাহলে এই জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ, এটা ছিল এলাকার এই মসজিদের ইমাম মৌলানাদের একটা ইনকামের রাস্তা। আমি এটা বন্ধ করে দিয়েছিলাম, প্রচার করে দিয়েছিলাম, জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ ওটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, আর ওটা একটা কুসংস্কার। কোনো বাচ্চা যদি ওই ডাক্তারের কাছে না যায়, কাগজ দেখাতে না পারে, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেব যদি তারা কামাই করে। জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ খেয়ে আমি ঘরে বসে আছি, স্কুলে আসিনি, চলবে না। দুদিকে খারাপ হয়ে গেল, কিছু বড্ড গার্জেনদের কাছে অন্যায় খারাপ হলো, করেছেন আপনি, কিছু প্রচুর গার্জেনদের অন্যায় কাছে খারাপ হয়ে গেল। করেছেন। আর মৌলানা মৌলবীর যে ইনকাম তন্ত্র, মোল্লাতন্ত্রের সাথে তো ইনকাম তন্ত্র খারাপ হয়ে গেল। তো এরকম খারাপ হয়েই চলেছিলাম। তারপরে বর্তমানে আমার লেখা বেরোলো, নাম বলে দিই, মহরম নিয়ে। আমাকে বলা হলো আপনি সব কী লিখেছে, তো এক প্রশ্ন হলো। আমাকে আমাদের আরবি টিচার বলল সে চুরি করেছিল, সে একসময় টিআইসি ছিল, স্কুলে বিরাট চুরি করেছিল, তার চুরি ধরেছিলাম, সে ক্ষমা চেয়েছিল, স্কুলের টাকা চুরি করেছিল আর কি। হ্যাঁ, তার নুরুজ্জামান, নাম বলে দিচ্ছি পরে, মৌলানা নুরুজ্জামান, আরবি টিচার। তার কাজ হচ্ছে মাথায় টুপি দিয়ে চুরি করা, মাথায় টুপি দেওয়া, দাড়ি রাখা, চুরি করা। বিপুল টাকা চুরি করেছিল সে, সব ধরা পড়েছিল, রেজিস্ট্রেশন খাতা লেখা আছে। স্যার থানা ডায়েরি করবেন না স্যার, আমি জেলে চলে যাবো স্যার। সেই লোক আমাকে কী করে সাহায্য করবে, প্রথমে পায়ে ধরলো, এবারে গলা ধরবে। সেই চারিদিকে প্রচার করতে আরম্ভ করলো যে মাদ্রাসাকে হেডমাস্টার মশাই অপবিত্র করছে। কি করে? ওখানে বিবেকানন্দ জন্মদিন উদযাপন করেছিলাম, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ শেখাতে চেয়েছিলাম। এরকম কটা মাদ্রাসা আছে বলুন তো? বড় বড় কথা তো অনেকেই বলে, এখন তো মাদ্রাসা বন্দে মাতরম করছে, কোথায় ছিল এতদিন ধরে বন্দে মাতরম? স্বামী বিবেকানন্দ জন্মদিন উদযাপন করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করেছিলাম। হিন্দু টিচাররা খুশি হয়েছিল কেউ কেউ, আরে বাবা সত্যি তো, ওই গলায় মালা দিচ্ছি না রবীন্দ্রনাথের, ওটা নাকি ইসলাম বিরোধী কাজ। এটা মাদ্রাসায় করেছিলাম, তাই মাদ্রাসাকে নাকি অপবিত্র করেছে। আমি হযরত মুহাম্মদের জন্মদিন উদযাপন করেছি, সম্মান দিয়ে তাকে, নিজে নিজে। নজরুলের জন্মদিন হয়েছে, কিন্তু তাদের নিয়ে আপত্তি হয়নি। আপত্তি হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন কেন?
ওরা স্বামী বিবেকানন্দ ওই মাথায় পাগড়ি ফাগড়ি আছে না, গেরুয়া, গেরুয়া মানে চাড্ডি, চাড্ডি মানে বিজেপি আরএসএস। আমি বিজেপি আরএসএসের লোক, তাই বিবেকানন্দ তখন বিজেপি আরএসএস আমার দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, কিচ্ছু সম্পর্ক নেই। আমি ভালোবেসে করেছি। আমার কাছে স্বামী বিবেকানন্দ একটা আদর্শ, একটা বোধ, একটা চেতনা, আমার ভক্তি ভালোবাসার জায়গা। আমি স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করেছি, ওই কলেজেরই প্রাক্তনী ছিল স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই 2026 সালের ওই কলেজের যে ক্যালেন্ডার, যে কলেজ প্রকাশিত করেছে, সেই ক্যালেন্ডারে শ্রেষ্ঠ প্রাক্তনীদের আপনি আছেন তার জীবনী আছে, মধ্যে। তাতে আমি আছি, আমার জীবনী আছে। এই ডিসেম্বর জানুয়ারি মাস করে রয়েছে, অনেকগুলো পাতায় আছে, তো বিশাল প্রাপ্তি। ভাবছি না। তো আমার ভক্তি ভালোবাসা ভেতর থেকে হয়, আরোপিত ভালোবাসা হয় না গো, ভেতর থেকে ভালোবাসা ভক্তি ঝরে পড়ে, সেটাই আসল। সেই ভালোবাসারই দ্রুতি ছিল এই অনুষ্ঠানটা করা। ওটা হলো পাপ। আনন্দবাজার পত্রিকার সন্ত্রাসবাদ বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম, মাদ্রাসা সম্পর্কে আগে জেনে নেওয়া ভালো, হেডিং ছিল ওটা, পোস্ট এডিটোরিয়াল। তাতে ওই বর্ধমান বিস্ফোরণের পর আমি বলেছিলাম, যদি কোনো মাদ্রাসায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হয়, তাহলে মুসলমানদেরই উচিত সেই মাদ্রাসাকে গুঁড়িয়ে দেওয়া। তো মৌলবাদীরা কী করলো জানেন, মানে তৃণমূলে হুলিগানরা শিখিয়ে দিয়েছিল সকল, এই মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া কথাটাকে গোল করলো। আমি বলেছি ইসলাম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না, আমার পক্ষেই বলেছি, ভালো বলেছি, কিন্তু শুধু এই মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার কথাটাকে করলো, মানে ব্রেন ওয়াশ যেভাবে Brainwash। করা যায়। হলো। এইগুলো ছিল অভিযোগ আমার কাছে, আমি নাকি ইসলাম বিরোধী, আমি নাকি আনন্দবাজার বর্তমানে ইসলাম বিরোধী কথা লিখেছি। আর এবিপি আনন্দে বসে একটা টিভি চ্যানেল আছে না, এগিয়ে থাকে, এগিয়ে রাখে, ওই রাখে থাকে, সেখানে বসে নাকি দিদি হচ্ছে ইসলামের প্রতীক, তার সমালোচনা করেছে। দিদি হচ্ছে ইসলামের রক্ষক, আমি ভক্ষক, দিদি রক্ষক, কি সুন্দর রক্ষা করছে ইসলামকে। এইসব অপরাধ, ওটা ছিল অপরাধ, এটা পুলিশের রিপোর্টে আছে, মানে কি কারণে মেরেছে তার পয়েন্টগুলোর মধ্যে এইগুলো সব আছে। সব থেকে বড় কারণটা তো সবচেয়ে বড় কারণ ভয়ঙ্কর। হলো যেটা, যে কেন হিন্দুত্ববাদী গানকে চালু করলাম ওখানে। জাতীয় সঙ্গীত। হ্যাঁ, আমাদের স্কুলের প্রেসিডেন্ট বারবার বারণ করেছে, সে এবং আমাদের আরবি টিচার, যে এলাকায় আগুন জ্বলবে স্যার, হিন্দুত্ববাদী গান চলবে না, এ রাষ্ট্রগীত চলবে না। আমি বললাম, দেখুন এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, এটা গাওয়াতে বলা হয়েছে, আমাদের মাদ্রাসা সম্পর্কে অভিযোগ রয়েছে যে আমরা মূল স্রোতে নেই, আমরা দেশপ্রেমী নয়। ইসলামকে মুসলমানদের এত ছোট করছেন কেন? দেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের ভূমিকা ছিল, প্রচুর ভূমিকা ছিল। স্বাধীনতা আমরা লড়েছি, রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি। আশফাকুল্লাহ, আমাদুল্লাহ, জাফর খান বাহাদুর খান, তালিকা দিতে পারি। ইতিহাস তো মূল্যায়ন হয়নি ঠিক। আমরা নিজেরা যেচে কেন করব? আমাদের ধর্মে লেখা আছে, যে মুসলমান তার দেশকে ভালোবাসে না, তার মাতৃভূমিকে ভালোবাসে না, যে মুসলমান তার মাতৃভাষাকে ভালোবাসে না, সে ইসলাম থেকে বহিষ্কৃত। এটা হচ্ছে ইসলাম। এই আলোচনা কোনো মৌলবি করেছে? কোনো মৌলানা মৌলবি পশ্চিমবঙ্গে কোনোদিন শুনেছেন এই আলোচনা করেছে? এই কথাগুলো আমি ওই স্কুলের ডায়েরি আছে না, ডায়েরিতেই মহামানবদের বাণীগুলো লিখতাম। আর ডায়েরিতেই প্রথম অনন্ত অসীমকে বাদ দিইনি আমি, তার সাথে সাথে ভারতের জাতীয় গীতকে, জাতীয় সঙ্গীতকে যুক্ত করেছিলাম, যে দুটো সঙ্গীতই হোক, প্রথমে জাতীয় সঙ্গীত, তারপরে অনন্ত অসীম হোক। দেশের প্রতি তো আমাদের প্রত্যেকের কিছু কর্তব্য রয়েছে। সেই ডায়েরি আমি দেখাতে পারি, অনেকে অনেক প্রশ্ন তোলে, আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, স্কুলের যে ডায়েরি হয়, সেই ডায়েরিতে আমি আসার আগে জাতীয় সঙ্গীত, প্রার্থনা সঙ্গীত একটা করে দেখা ছিল না। অন্য মাদ্রাসায় কোথাও কোথাও হতে পারে আমি জানি না, আমার ওই মাদ্রাসাতে কোনো কালে, কোনো জন্মে হয়নি জাতীয় সঙ্গীত গাওয়া। আমি জাতীয় সঙ্গীত গিয়ে গোটা অঞ্চল পরিক্রমা করতাম 15ই আগস্ট, 26শে জানুয়ারি। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে, বিরাট করে অত বড় অনুষ্ঠান গোটা মেডিয়া পড়ে যেত না, আমি করতাম উদ্যোগ নিয়ে। ওই জাতীয় সঙ্গীতটা বেশি করে ওদের খারাপ লাগলো। আমি হিন্দুত্ববাদী গান দিয়ে মাদ্রাসাকে অপবিত্র করেছি। ওটা হচ্ছে বিজেপির গান। গানটা কাদের গান? দিদির গান, তো দিদি দাবি করেছে বিজেপির গান ওটা। আমি তো ভয় পেতে চাইনি, এই ভয়টাই ব্যাপারটা নেই, কিন্তু ভয় পেয়েছি বলে মনে হচ্ছে নাকি? এই যে কথা বলছি, না, ভয় কিছু লাগছে? একেবারেই নয়। আরে জীবন একটা বাঁচার মতো বাঁচবো, মরে যাবো, কী হবে, বেঁচে কী হবে? এত এত বাঁচার কী দরকার আছে? দেশে 140 কোটি লোক আছে, আমি অত বাঁচবো কেন? কম বাঁচবো, বাঁচার মতো বাঁচবো। মৃত্যুর আগে বারবার মরবো না, একবারই মরবো। হ্যাঁ, বাঁচার মতো পুরুষ হবো, পুরুষ বললো না,
স্বামী বিবেকানন্দ বলেছিল, তোমরা স্বাধীনতা পাওয়ার যোগ্যতা নেই তোমাদের, তোমরা আগে ব্যক্তিত্ব সঞ্চয় করো, তোমাদের মেরুদণ্ডকে সোজা করা শেখো, তারপরে তোমাদের স্বাধীনতা দিলে তোমরা চালাতে পারবে। তোমরা এখন স্বাধীন ভারতবর্ষ চালাবার উপযুক্ত নও। এটা আমার বক্তব্য নয়, স্বামী বিবেকানন্দের বক্তব্য। আমরা তেমন নাগরিকই তৈরি করতে চেয়েছি। আগামী প্রজন্ম তৈরি করার কারিগর কারা? শিক্ষকরা। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তার নিজের মেরুদণ্ড নেই। শিক্ষকরা যদি ভয়ে থাকেন তাহলে তারা কি করে সিনেমাটা হবে, শেখাবেন? মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, আমি সেই মাস্টারমশাই। আমি দেখি, বলি এবং করি, প্রতিবিধান করি। শুধু দেখি নয়, বলি নয়, নিজে দাঁড়িয়ে থেকে করব। আপনি আচরি ধর্ম, কে করবে জানি না। আমার বাড়ির লোক বলে, তুমি কি সব ঠিকই নিয়েছো নাকি সমাজের? বাড়িতে ধমক টমক দেয় মাঝে মাঝে আর কি। তুমি নিজেও মরবে, আমাদের পরিবারকে ভাঁচিয়ে দেবে, বাড়ির লোক বলে। আমি বলি, কেউ তো করবে, একজন তো শুরুটা করবে অন্তত। সেই শুরুটা না হয় আমি করলাম, তাতে মরে যাবো, যাবো কি কিন্তু হবে? আপনার উপর যখন অত বড় হামলা হলো, প্রায় আমি তোমাকে মৃত্যুর বলে মুখ রাখি, থেকে ফিরে এলেন, হঠাৎ করে, তুমি বিশ্বাস করবে না, এই নিয়ে গুঞ্জন চলছিল অনেক দিন ধরে। আমি কয়েকদিন ছিলাম না, সেই সময় এই ষড়যন্ত্র রচনা করা হয়েছে। আমি স্কুলে ঢুকেছি, চেম্বারে বসেছি, হঠাৎ করে ইমাম মৌলানা চলে এলো। মার্চ মাসে 26 তারিখে 2015-তে 11:30 নাগাদ ইমাম মৌলানারা চলে এলো স্কুলে, সব মসজিদের ইমাম। তার আগে প্রচার হয়ে গেছে। এবং এই ইমাম মৌলানাদের বিকৃত করতে, মিসগাইড করতে কিছু শিক্ষকরা গেছে, এবং তাদের মধ্যে হিন্দু শিক্ষকরা ছিল। নামগুলো আর বলছি না, তাদের বিরুদ্ধে এফআইআর করা আছে আমার। এই কেসগুলো এখনো চলছে না? চলছে। হিন্দু শিক্ষক ছিল, কেন ছিল? আগে কি সুন্দর দিন কাটাইতাম, 12টায় আসিতাম, 2টোয় যাইতাম, ওটা বন্ধ করে দিয়েছি বলে। বেস্টেড ইন্টারেস্ট। শিক্ষক যাদিকে এমনি লোক মারে না ধরে। আজকে দেখবেন ঘরে ঘরে, এলাকা এলাকায় দেখবেন শিক্ষকরা মার খাচ্ছে। একটা সময় ছিল না, আমরা যখন ছোট ছিলাম, শিক্ষকদের দেখলে তার বেতন ছিল না, মাথা নত হতে যেত। আমরা আজও রাস্তায় পায়ে হাত দিয়ে প্রণাম করি। তোমার বাবা, আমার বাবা, আমার সময় আর একটু পিছনে যাচ্ছে, তাদের যারা শিক্ষক ছিল 60 টাকা 30 টাকা বেতন, খাবার পয়সা নেই, গভীর শ্রদ্ধা ভালোবাসা ছিল, পাগলের মতো ভালোবাসত ছাত্রদেরকে। এটাই তো আমাদের পরম্পরা। সেই শিক্ষক আমি। আমরা তো মেরুদণ্ড হবো না? আজকে শিক্ষক সমাজকে দেখো, পচে গেছে পুরো। আবার কাঠবাড়ি শিক্ষক তার সাথে, এমনি পচা শিক্ষক, তাদের আবার কাঠবাড়ি শিক্ষক যুক্ত হয়েছে। কাঠবাণী শিক্ষক বলে কোনো সম্প্রদায় পৃথিবীতে নেই। এই বাংলায় মাননীয় তৈরি করেছিলেন কাঠবাণী শিক্ষক। আমি ওই জায়গায় যাচ্ছি না, আবার বিস্তৃত অন্যদিকে চলে যাবে, তুমি আবার রেগে যাবো আমার উপরে। না না, তারপরে একেবারেই না। ওই দিনে হঠাৎ করে স্কুলের চেম্বারে বসে আছি, 2তলা চেম্বার, ইমাম মৌলানাদের বিরাট টিম চলে এলো আমার ঘরে, ঢুকলো, চিৎকার চেঁচামেচি করছে, শান্তন বসুন, কী সমস্যা আছে বলুন। তার মধ্যে এলাকার কিছু গুন্ডা লোক ঢুকে গেছে ভিতরে, ক্লাসে ক্লাসে ঢুকে গেছে, আর পেছনে টিচারদের ইন্ধন আছে, কিছু টিচারের ইন্ধন। ভালো করে শুনে নাও, আমি ভয়ঙ্কর কথা বলছি, কিন্তু এটা টিচারদের ইন্ধন আছে। কিছু কিছু টিচার এটা ঘেন্না করছে, তারা আমার সঙ্গেই ছিল। এসে কি বলছেন, বলছে আপনি হিন্দুদের গান গাইছেন কেন, আপনি তাসলিমা নাসরিন, আপনি সালমান রুশদি, আপনাকে হত্যা করা পবিত্র কর্তব্য, আল কোরআন। কোরআনে নাকি আমার কথা আছে, আর হত্যা করা আমাকে নাকি পবিত্র কর্তব্য, আল কোরআন। কোরআন নাকি বলেছে যে মাদ্রাসাকে অপবিত্র করে ওই হিন্দুদের গান গাইয়ে তাকে হত্যা করতে হবে। মানে মারা নয় কিন্তু, একটু হেকেল করা, একটু মারা, একটু ধাক্কাতি করে নয়, হত্যা। ব্লগার হত্যা না, আপনাকে হত্যা করা পবিত্র কর্তব্য, আপনাকে এখন হত্যা করা হবে। আপনি আগে বলুন, তার আগে জিজ্ঞাসা করছি, আপনি কেন হিন্দুদের গান গাইয়েছেন? আপনি কেন হিন্দু লোকদের জন্মদিন উদযাপন করেছেন? আপনি কেন আমাদের মেয়েদের, আমরা বিয়ে করবো, নবী অল্প বয়সে বিয়ে করেছিল, আপনি কেন বিয়ে আটকেছেন? ছাত্রীদের বিয়ে আটকেছেন 100 বেশি। আপনি কেন খবরে কাগজে, এই বর্তমান খবরে কাগজে, এই আনন্দবাজারে মাদ্রাসা ভেঙে দেবে বলেছেন? আপনি কেন বর্তমান খবরের কাছে মহরম সম্পর্কে লিখেছেন? আমি বললাম, ভাই মহরম সম্পর্কে যেটা লিখেছি এটা ইতিহাস, আমি লিখেছি অন্য বই থেকে টুকলি করে লিখেছি, আমি তো গল্প বানাতে পারি না, ইতিহাস বই থেকে টুকলি করেছি, রেফারেন্স হয়েছে আমার কাছে। কোন বই থেকে লিখেছেন? আমি বলছি ফিলিপ কেট্টির লেখা হিস্ট্রি অফ আরবস। ফিলিপ কে হিট্টির লেখা, উনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। হিস্ট্রি অফ আরবস, এই বইটাকে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এত প্রামাণ্য বিখ্যাত বই। সেই বইটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে, আরবের ইতিহাস, ফিলিপ কেট্টি। এবং মাদ্রাসা বোর্ড প্রত্যেক মাদ্রাসায় লাইব্রেরিতে ওই বইগুলো ফ্রিতে পাঠিয়েছে। আমার মাদ্রাসাতে রয়েছে বইটা। আমি ওদের বললাম, এই দেখুন বই, এটা বাংলায় লেখা, আপনি দেখেনি, মূল লেখাটা ইংরাজিতে।
এই বইয়ে মহরমের উৎপত্তি লেখা আছে, কি করে মহরম হয়েছিল, কি ঘটনা লেখা ছিল। বলছে ওই বইটা যে লিখেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা আপনি নিয়েছেন। আমি কি নেবো, সে কবে গুজরে গেছে আমেরিকার লোক, না বইটা ব্যান করে দেননি কেন। বইটা আমি ব্যান করবো করতে, আমেরিকাতে গোটা পৃথিবীতে চলছে তো। এ তো মাদ্রাসা বোর্ড এই স্কুলগুলো লাইব্রেরি মাদ্রাসা লাইব্রেরিতে পাঠিয়েছে। বলছে মাদ্রাসা বোর্ডকে ব্যান করে দেননি কেন, উড়িয়ে দেননি কেন। আমি মাদ্রাসা বোর্ডকে আমি উড়িয়ে দেবো? এ তো মুখ্যমন্ত্রী তো মন্ত্রী, তার মাদ্রাসা মন্ত্রী। কেন করেননি, মাদ্রাসা বোর্ডকে উড়িয়ে দেননি কেন? এই বইটা এখানে চললো কেন? এই বইটা মানে ছলনা বোঝেন, ছলনা। যুক্তি বোঝেন, যুক্তি বলে কোনো পদার্থ নেই। সেটাই তো মনে হচ্ছে কোনো মানে কি রেকর্ড বলছি, আছে, এই কেন কথাগুলো রেকর্ড আছে, বলছি, এই কথাগুলো রেকর্ড আছে, আমি রেকর্ড করছি কোনো অর্থই নেই। যে কি বলছে কাল দেখুন আর কি। মানে যে কোনো প্রকারে আমাকে হত্যা করতে হবে, দুষ্টের ছলের অভাব হয় না। মানে আমি মাদ্রাসা বোর্ড কেন ওই বইটা ধরিয়েছে, আমি বইটাকে লিখেছি তো, মানে বর্তমানে খবরের কাগজ, এটা ছিল মহরমের ইতিবৃত্ত, পোস্ট এডিটে বেরিয়েছিল খবরের কাছে। মাদ্রাসা বোর্ডকে আমি উড়িয়ে দিইনি কেন, বলুন কি বলবেন? এরকম দুনিয়া শুনেছেন কোথায়? তারপরে মেন প্রশ্ন, হিন্দুদের গান গাইয়েছেন কেন? আপনাকে এখন হত্যা করা হবে। একজন গার্জেন বলছে, ওদের সাথে এসছে, সব বিপদগামী গার্জেন, সে কাঁদছে, স্যার আপনি অনেক ভালো স্যার, অনেক উন্নতি করেছিলেন স্যার, আমার মেয়েকে এই মাদ্রাসায় রাখতে পারতেন না স্যার, আপনি প্রোটেকশন দিয়েছিলেন বলে আমার মেয়ে মাদ্রাসা আছে স্যার, কিন্তু আমাকে আপনাকে হত্যা করার দায়িত্ব দিয়েছে মৌলবীরা, আপনাকে হত্যা করতে হবে স্যার, আপনি কেন এই হিন্দুদের গানটা চালু করলেন স্যার? আল্লাহ বলে দিয়েছে, কোরআনে নাকি লেখা আছে আপনাকে হত্যা করতে হবে। মানে আম লোক 1-2 পর্যন্ত পড়ে নিচ্ছে, সে শ্রদ্ধা করে আমাকে, কাঁদছে, কিন্তু আমাকে হত্যা করতে হবে। এটা আমাদের শহর কলকাতার ঘটনা, ধর্ম কি ভাবলেই জিনিস তো বোঝো গো? কিরকম লাগছে। ধর্ম কি জিনিস বোঝো গো? আমি বুঝিয়ে বাজি ওদের পারলাম না। এ তো তেড়ে তেড়ে মারতে মারণাস্ত্র, যাচ্ছে, ধর্ম যে তেড়ে তেড়ে মারণাস্ত্র মারতে মনে যাচ্ছে হচ্ছে। আমাকে, তেড়ে তেড়ে মারতে যাচ্ছে। আর আমি আরেকটা অন্যায় করেছিলাম, আমি বলতে ভুলে গেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ক্লাসে পড়াতে গিয়েছিলাম, বলেছিলাম নবী আক্ষরিক শিক্ষা নেয়নি, কিন্তু অগাধ পণ্ডিত ব্যক্তি ছিল, প্রফাউন্ড নলেজ ছিল তার। তিনি শিক্ষার সমাদর করতেন। কোরআনের প্রথম শব্দ ইগরা, ইগরা মানে পড়ো, কোরআনের প্রথম শব্দ পড়ো, শিক্ষা নাও। আমরা সেটা মানি না, ভুল করছি আমরা। আর নবী নিজে নিরক্ষর ছিলেন, মানে নবী পড়াশোনা জানতেন না। যতগুলো যুদ্ধ হয়েছে না, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, যেটা নবী করেছিলেন, সেই যুদ্ধের পর ট্রিটি হয়েছিল, চুক্তি, সেই চুক্তিতে উনি টিপসই দিয়েছিলেন। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব নিরক্ষর ছিলেন, টিপসই দিতেন, পড়াশোনা জানতেন না। ফলে পুঁথিগত শিক্ষা বড় কথা নয়, তার কাছে আত্মিক শিক্ষা ছিল, গভীর শিক্ষা সমাদর করতেন তিনি। জীবনবোধ। তিনি সারা জীবন শিক্ষার জন্য বলেছেন। তিনি শুধু চীন দেশে গিয়ে প্রত্যেক মুসলিম নরনারীকে শিক্ষা গ্রহণ করতে বলেছিলেন। যখন সমুদ্র যাত্রা করা তার নিষিদ্ধ ছিল আমাদের দেশে, সেই সময় 1400 বছর আগে চীনে গিয়ে মুসলিম মেয়েদের শিক্ষা নিতে বলেছিলেন, যখন চীনে ধর্মীয় শিক্ষা হতো না। তাহলে তিনি শিক্ষার সমাদর করেছিলেন, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। হলো, এইটা বলেছিলাম, নিরক্ষর, ঠিক আছে। এইটা বাইরে প্রচার হলো, আমি কি নবীকে মূর্খ বলেছি? এত বড় কথা, আমাদের নবী মূর্খ আর অশিক্ষিত, ওর মাথা ফাটাবো, এইটা বাইরে প্রচার হয়ে গেল। মানে হয় অশিক্ষার জন্য, বিকৃতির জন্য, নাহলে ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়েছে আমি নাকি নবীকে মূর্খ বলেছি। ইতিহাস পড়াতে গেলে তো আলোচনা হবে নাকি, এইটাই ইস্যু হয়েছিল। কিন্তু প্রধান ইস্যু যেটা, কেন হিন্দুদের গান গাইয়ে মাদ্রাসাকে অপবিত্র হত্যা করতে হবে, মানে এমনি হত্যা করার দরকার নেই, কিন্তু ওই মাদ্রাসার অপবিত্র হয়ে গেছে না। তাই যখন ওরা এলো, এসে ওদেরকে বোঝালাম, ওরা শুনলো না, ওরা চিৎকার চাপি করতে শুরু করে দিল। করার পরে দেখলাম আস্তে আস্তে ধমক চমক দিয়ে, ওরা মারেনি আমাকে, ওরা মারেনি, মারতে গেছে, তেড়ে তেড়ে গেছে। প্রায় 20-25 জনের মধ্যে মৌলানা ইমাম, তার মধ্যে গাবতলা মসজিদ ইমাম ছিল, গাবতলা মসজিদ ইমাম, সে বলছিল ওকে হত্যা করা উচিত, এক্ষুনি হত্যা করে দাও আমরা। গাবতলা মসজিদের ইমাম, আমি নাম বলে দিলাম মসজিদের। ছবির মতো তো, ছবির মতো, লুকোনো হয়নি তো, দিনের বেলা হচ্ছে না। ছেলে মেয়েদের, মানে বিশেষ করে মেয়েদের, তাদের সব ঢুকে যাচ্ছে তো গুন্ডা। আমার কিছু শিক্ষক বললো, স্যার ছেলেমেয়েরা তো কান্দাকাটি করছে, ওই করছে তো, ওই হচ্ছে তো, তখন কী করবো স্যার, এদের রাখবো না ছেড়ে দেবো? আমি ওটা ভুল করেছি মনে হচ্ছে, আমি ওদের সাথেই করলাম যে স্যার ছুটি দিয়ে দিন, তাহলে বাচ্চাগুলো তো ডিস্টার্ব করবে, ওদেরকে জ্বালাতন করতে পারে। ছুটি না দিলে হয়তো কিছু কিছু ছেলে মেয়ে আমাকে সুরক্ষা দিতে যেত, বাঁচাতে যেত। আমি ছুটি দিয়ে দিলাম, ওরা সব পালিয়ে বেরিয়ে গেল, পুরো স্কুল ফাঁকা, শিক্ষকরা আছে, 1000 লোক ঘিরে ধরেছে বাইরে। আমি লোকাল থানার ওসিকে ফোন করলাম, স্যার এই অবস্থা স্যার, এই ঘটনা স্যার, স্যার আপনি তো জানেন কি স্কুলে উন্নয়ন করেছি স্যার, আজকে আমার নামে দেখে দেওয়া হয়েছে,
আমি নাকি হিন্দুত্ববাদী গান চালু করেছি, তাই আমাকে হত্যা করতে হবে। আমি নাকি বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করে অপবিত্র করেছি মাদ্রাসাকে, তাই হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। স্যার প্লিজ ফোর্স পাঠান। 12 জন পুলিশ অফিসার তার টিম পাঠিয়েছিল, নিজে ওসিএস ছিলেন তিনি, আমাকে শ্রদ্ধা করতেন তিনি, আমার কর্মকাণ্ডে তিনি সেলুট জানিয়েছিলেন যে এরকম উন্নয়ন দেখা যায় না। আপনি কল্পনা করতে পারবেন না, তোমাকে তুমি বলছি, তুমি কল্পনা করতে পারবে না একটা মাদ্রাসাকে এত উন্নয়ন করেছে, সব স্কুল ছেড়ে দিলেও মাদ্রাসা ভর্তি হচ্ছিল। এখনও আজও আমি বাগবাজার যে আছি, ছাত্র সংখ্যা 2 বছরে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। গোটা স্কুল 97 বছরের পুরনো হাই স্কুল, এটা তো কার্যনগরেও করেছিলেন। কার্যনগর করেছে। যে সঠিক সে দ্বীপ সর্বত্র জেলে যাবে, যেখানে যাব। এই যে পশ্চিমবঙ্গ সরকার আমার সাথে একটু পরামর্শ করে চললে সরকারের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, দীপ্তি আসবে, মানুষের কল্যাণ হবে। আমি আর একটু বড় জায়গায় তো কাজ করতে পারতাম। কিচ্ছু না, দল করা রাজনীতি করার দরকার নেই, সরকারকে সঠিক জায়গায় চালিত করা, এর জন্য ভালো মানুষ দরকার আছে, এই রাইট থিঙ্কিং পিপল, তারা কিন্তু সংখ্যালঘু, আগে বলেছিলাম। তো তখন পুলিশ ওদেরকে বোঝালো, ওরা বললো কোনো কথা নয়, শুনবো না, আমরা এখানে হত্যা করবো। কাকে বলছে? ওসিকে বলছে, এখানেই আমরা হত্যা করবো। পুলিশ কেরম বলা যায়? ওসিকে বলছে, ওসিকে, পুলিশ কেন, ওসিকে বলছে, শুধু ছোটোখাটো পুলিশ কেন, সাব ইন্সপেক্টর পুলিশ ভরে গেছে তখন। বলছে জাতীয় সঙ্গীত, আমিও তো বুঝিয়েছিলাম যে জাতীয় সঙ্গীত এটা ফান্ডামেন্টাল ডিউটি, এটা গাওয়াতে বলে। বলে ওটা আমরা মানি না, আমরা সারে জাহাঁ সাত থেকে বানি, সারে জাহাঁ সাত থেকে বানি। আমি ঠিক আছে, আপনারা সারে জাহাঁ সাত থেকে জাতীয় সঙ্গীত করার জন্য পার্লামেন্টে তো লোক আছে, আপনাদের বলুন তাদের। কিন্তু এখন তো জাতীয় সঙ্গীতটা তো আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কামানো, আমি তো সেই কাজটা করেছি। এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এটা প্রাইভেট নয়, সরকারের টাকা চলে এটা। আমার যদি কোনো কিছু না খবরের কাছে লেখা, আমি খবরের কাছে লেখা তো লিখুন, চিঠি লিখুন, কোথায় ভুল আছে বলুন। বিবেকানন্দের জন্মদিন, আমি জন্মদিন উদযাপন করেছি, কোথাও ভুল আছে আলোচনা হোক না, আলোচনা করুন, অসুবিধা কী আছে? না, হত্যা করতে হবে। এবার যে ছেলেরা গুন্ডারা ওই মেয়েদের সাথে নোংরামি করতো, তারা তো আগে মেরেছিল একবার, মনে পড়ে তো 3 মাসের মাথায় বললাম। হ্যাঁ বলেছিলেন। দ্বিতীয়বার ওরা সুযোগ পেয়ে গেল, এবার একে মানে আর তো ছাড়া যাবে না, মেরে দিতে হবে। হাতে কি আছে? তরোয়াল, তলোয়ার আছে হাতে, তলোয়ার। পুলিশের সামনে সমস্ত হ্যাঁ, অস্ত্র তলোয়ার, শস্ত্র নিয়ে বন্দুক, এসেছে। বন্দুক। মমতাজ বেগম বলছিল অনেকগুলো বন্দুক ছিল স্যার, আপনাকে গুলি করেই সৌভাগ্য, মানে হামলার পরে। মমতাজ বেগম এমএলএ, লোকাল এমএলএ, সে কিন্তু শ্রদ্ধা করতো আমাকে, সে বাঁচাতে পারেনি আমাকে, সে শ্রদ্ধা করতো কিন্তু বাঁচাতে পারেনি, এত অনুপ্রেরণা চারিদিকে। ওখানে যে কাউন্সিলর হয়েছিল পরে, তার নাম যে আফতাবউদ্দিন, সে ছিল নেতৃত্বে, হত্যার নেতৃত্বে। সে পরবর্তীকালে ভোট পায় বলে, ওখানে ভোটাভুটির ব্যাপার ছিল, কে বেশি মৌলবাদী, কে বেশি ধর্মান্ধ, সে তত ভোট পাবে, সে টিকিট পাবে। তারপরেই ওই মানে কাউন্সিলর ভোট ছিল, মানে পুরসভার ভোট ছিল। আমাকে পুলিশ বললো স্যার রক্ষা করতে পারছি না স্যার, অনেক বুঝিয়েছে, ওরা শুনছে না, আপনি 2 তলা থেকে নিচে নেমে আসুন, আপনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিই, লোক বেড়ে যাচ্ছে। আমি ওনাকে বললাম 12-13 জন আমরা আছেন, আর একটু লালবাজার থেকে পুলিশ ডাকুন, কারণ ওরা তো মব বিরাট। আমি 6th বুথে ইট ফিট ছুটছে আমার ওই হেডমাস্টার রুম চেক করে, সে অনেক কাহিনী, আমি তো দেখতে পাচ্ছি জানলা দিয়ে কী হচ্ছে তালায়, আমি তো গোদে তালা লাগিয়ে দিই ভিতর থেকে। শিক্ষকরা কেউ কেউ ভয় পালিয়ে গেছে, কেউ কেউ আনন্দিত, দিচ্ছে হচ্ছে, হোক হোক, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। শিক্ষকদের একটা অংশ এটা। আমি বারবার শিক্ষকদের কেন যাচ্ছি, শুভেন্দু অধিকারী সরকার শিক্ষামন্ত্রীকে বলবো, গোটা পশ্চিমবঙ্গে এই দুর্বৃত্ত শিক্ষকদের তাড়ান, তাদের শিক্ষক কমে গেলে অসুবিধা নেই, তাতে কিছু যদি ভালো মানুষকে নিয়ে টেম্পোরারি শিক্ষক করা হয় তাও ভালো, এই পার্মানেন্ট টিচারগুলোকে তাড়ান আগে, এরা হচ্ছে কুলাঙ্গার এক একটা। তারপর পুলিশ বললেন, ওসি বললেন ফোন করে, স্যার নিচে নেমে আসুন, আপনাকে স্কট করে নিচে নেমে নিয়ে যাচ্ছি, ঘেরাও করে। পুলিশরা এলো, আমাকে গোল করে ঘিরে ধরে নিচে নামালো। আমি তাকে সাবধান করেছিলাম যে লালবাজার থেকে বাড়তি পুলিশ আনুন, এই কটা পুলিশ হবে না কিন্তু। পুলিশ শুনলেন না, তিনি ওভার কনফিডেন্ট ছিলেন যে আমরা পারবো। 6-7 জন পুলিশ গোল করে ঘিরে আমাকে নিচে নামালেন, গাড়িতে তুলবেন। ঠিক সেই সময় মব পড়ে গেল, মব মানে ওই সব হ্যাঁ বুঝতে পেরেছি। তৃণমূলী হুলিগান আর আর হচ্ছে ধর্মান্ধ মুসলমান, দুটো পড়ে গেল। ছিনতাই করে নিল আমাকে পুলিশ হাত থেকে, ছিনতাই করে নিয়ে লোহার রড মাথায়, প্রথম রড ছবিটা দেখে নিও, দেখেছি। পুরো ফ্র্যাকচার, পুরো রক্ত, 13টা সেলাই হয়েছে প্রথম রড। সেকেন্ড রডটা পড়লে স্পট ডেট। পিস্তল বন্দুকও ছিল, কিন্তু সবাই কিন্তু আমাকে ক্ষতি করতে যায়নি, এলাকার কিছু লোক কিন্তু বাঁচাতে গিয়েছিল, এলাকার লোক ছিল কিছু, পুলিশ চেষ্টা করেছে, এবং পুলিশ হাত থেকে মরে গেলে তো মুশকিল, পুলিশ কেস খেয়েছে যাব না। সেকেন্ড রডটা গিয়ে পড়লো যিনি আইও হয়েছেন, ইনভেস্টিগেশন অফিসার, তার প্রসেনজিৎ সরকার, তার হাতে, তার হাত ফেটে গেল। মানে লোকাল লোকের মারেতে পুলিশের হাত ফেটে গিয়ে ঘড়ি টড়ি গুঁড়ো, তিনি স্বীকার করবেন কি যাই না, তার রক্ত ঝরছে দেখেছি আমি।
সেকেন্ড ডটটা যখন পড়লো ওই পুলিশের হাতে, তখন আমাকে নিয়ে যে কোনো প্রকারে ওই কিছু লোক আর পুলিশের কিছু লোক নিয়ে গাড়িতে তুলে দিল। তখন রক্ত চুচু করে শরীর দিয়ে তুলে দেওয়ার পরে স্টেট জেনারেল হসপিটাল আছে সামনে, গার্ডেনিজ স্টেট জেনারেল হসপিটাল। তো সরু করেই তো আমি ভেবেছিলাম রাস্তাতেই আটকে আমাকে খুন করে দেবে, আর বাঁচবো না। তৈরি ছিলাম আমি, কিন্তু তখন অজ্ঞান হইনি। আমার মনে ট্রেন আছে যে মরে তো যাবোই, বুঝে গেছি মরে যাবো, কিন্তু আমি ততক্ষণ জুঝে যাই যতক্ষণ আছে। এই অবস্থায় স্টেট জেনারেল হসপিটাল চলে যাই, রাস্তাতে হামলা আর হয়নি, মনে হয় পুলিশ টুলিশ আটকে দিয়েছিল, কিছুটা হবে, কিছু লোক হয়তো আটকে দিয়েছিল। গার্ডেনের স্টেট জেনারেল হসপিটালে গেছে, ওখানেও চলে গেছে দুর্বৃত্তরা মারার জন্য, হত্যা করার জন্য। এবং মিডিয়া গেছে, ওই এগিয়ে থাকা টিভি চ্যানেলে জয়ন্ত গেছে, তাকে ধরে পিটিয়েছে। একটা লাইন নিউজ নেই, একটি লাইন নিউজ করতে পারেনি। ও এগিয়ে থাকা, কেমন আছেন, ভালো আছেন, ও ভগবান ছাড়া কাউকে ভয় করি না। আমি বলেছিলাম যারা দাবি করে ভগবান ছাড়া কাউকে ভয় করি না, তাদের শোধরাতে হবে এই হেডিংটা, ভগবান ছাড়া শুধু বেটিয়ার পর্যন্ত মোল্লাদের ভয় করি, এইটা লিখে প্রযত্নে উমুখ। আমার দুর্ভাগ্য বাংলার মিডিয়াগুলো নিউজ করতে পারেনি। ওখানে যখন হামলা করার মতো সিচুয়েশন, ডাক্তার বললেন যে ইমিডিয়েটলি আপনার সেলাইটাই না করলে রক্তক্ষরণ আপনি মারা যাবেন, বাঁচবেন না। তখন আমি পুলিশকে রিকোয়েস্ট করি, ওদেরকে রিকোয়েস্ট করি যা করে ব্যান্ডেজ করে রক্ত একটু কমান। আমি ওই অবস্থাতে আমার কমপ্লেন লিখিয়েছি থানাতে। আমি জানি মরে যেতে পারি, তাহলে কমপ্লেন আমার কেউ থাকবে না, পুরো জায়গাটা অন্ধকারে চলে যাবে। ওই প্রসেনজিৎ সরকারের হাতের লেখা, আমি বলেছি উনি লিখেছেন, লেখা আর একটু গুছানো হতে পারতো। তখন তো ওই অবস্থা, তাতে যা বলেছি সেটাই এফআইআর। ওই অবস্থায় ডিশানে নিয়ে যাওয়া আমাকে, আমি বলি ডিশানে নিয়ে যান, আমার বাড়ির কাছে ওটা। ডিশানে মাথায় সেলাই করা হয়, কোমার মতো অবস্থায় স্ক্যান করা হয়, খুবই খারাপ অবস্থার মধ্যে চলে যাই আমি। লাকিলি বেঁচে যাই, বেঁচে আছি, ফসিল হয়ে যায়নি। তারপরে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব তদন্ত হয়। আমার বক্তব্য যে সঠিক সেটাও প্রমাণিত হয় তদন্তে, নাহলে তো আমাকে শাস্তি দিত। ওরা অনেকগুলো ওই স্ট্রেসফুল ইমাজিনেশন গল্প কাহিনী তৈরি করেছিল সব আমার সম্পর্কে, সেই সব মিথ্যে প্রমাণিত হয়ে গেছে, কোনোটাই তো পেটে গেছে। আপনি তো অ্যাওয়ার্ডও পেয়েছেন রাজ্য হ্যাঁ, সরকার। রাজ্য সরকার তো সঠিক বুঝেছিল, তারপরে তো অ্যাওয়ার্ডটা দিয়েছে আমাকে। মমতা ব্যানার্জি প্রথমে ঠিক করলো যে যেহেতু মাদ্রাসায় যেতে পারবো না, কলকাতা জেলার কসবা ডিআই অফিস থেকে আমি স্কুল চালাতাম, 1 বছর আমরা চালিয়েছি। ডিআই সেকেন্ডারি ঘরে বসতাম, ডিআই একাডেমির ঘরে বসতাম আমি, ডিআই একাডেমি কলকাতার কসবার শিক্ষা ভবনে 1 বছর ধরে ওই মেটিয়াপুরে যে মাদ্রাসা চালাচ্ছি কলকাতার কসবা থেকে, শুনেছেন, স্যালারি করছি, সব করছি। এমন অবস্থা আমি কমপ্লেন করি যে আমি এইভাবে কাজ করবো না, আমি না খেটে পয়সা নেবো না। তখন আবার গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় হয়। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা মাঝি, তিনি কোনো খবরের কাগজ থেকে সম্ভবত ফোন নম্বর পেয়ে আমাকে ফোন করে কেমন আছে জিজ্ঞেস করেছিলেন। তিনি খোঁজ নিতে পারলেন, মুসলমান সমাজে কোনো বিক্ষোভ হয়নি, একজনও বিক্ষোভ করেনি, কোনো বুদ্ধিজীবী সমাজ কিচ্ছু করেনি। মিডিয়াতে নিউজ পশ্চিমে কম হয়েছে বটে, ইংরেজি হিন্দু তো তোলপাড় হয়েছে, হিন্দি খবরের কাগজ, ইংরেজি খবরের কাগজ, শোজও টিভি হয়েছে চ্যানেল, ওটা নিয়ে। অজস্র টকস হয়েছে, আলোচনা হয়েছে। এখানেও কিছু কিছু খবর কাগজ নিউজ করেছে, এগিয়ে থাকার না পিছিয়ে থাকার নিউজ করেছে। বুদ্ধিজীবীদের কোনো বিক্ষোভ নেই, কিছু কিছু লোক সলিডারিটি জানাতে এসেছিল, আসেনি বলবো না, কিন্তু কাজের কাজটা কোথায় হয়েছে? তৃণমূল মমতা ব্যানার্জি আমাকে ডাকলেন যে স্যার এত নিউজ করাচ্ছেন, আমাদের পলিটিক্যাল ক্ষতি হয়েছে, পরিষ্কার কালীঘাটে, আপনার কী চাই বলুন, আপনাকে বোর্ডের প্রেসিডেন্ট করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আমি মাদ্রাসায় দিয়ে যাই, ওই মাদ্রাসায় আমাকে আমাকে পুলিশ প্রোটেকশন দিয়ে মাদ্রাসায় পাঠান, ওখানেই যাবো। দিস ইজ কাজী মাসুম আক্তার, দিস ইজ কাজী মাসুম আক্তার, হারতে জানি না আমি। বড় বড় সব ডায়লগ মানে বাঙালি জাতিরা এই সত্তা হারিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বললে নেতাজি সুভাষচন্দ্র বসু হওয়া যায় না, একটা নেতাজি, একটা বিবেকানন্দ, একটা রবীন্দ্রনাথ, কতদিন আর ডায়লগ বাড়বো বলুন তো? বাংলার 11 কোটির মধ্যে আর পয়দা হবে না জীবনে? ভারতবর্ষ 140 কোটির মধ্যে একটা নেতাজি আর তৈরি হবে না, মরে গেছে, যা সব ইতিহাস। আমাদের বারবার উদাহরণ দিতে গিয়ে সেই নেতাজি, সেই বিবেকানন্দ, সেই রবীন্দ্রনাথ, কেন কেন বাংলার পয়দা হচ্ছে না? আমরা তুচ্ছ, আমি তুচ্ছ, নিজেকে তুচ্ছ মনে করি, কিন্তু ওই আদর্শ হৃদয়ে লালন করি, কথায় নয় কাজে। তো এই হলো, আমি মুখ্যমন্ত্রীকে বললাম সম্ভব নয়, আমি ওই স্কুলেই যাব, ওই মাদ্রাসাতেই। উনি বললেন আপনি স্কুলের লোক, আপনি মাদ্রাসার লোক নন, আপনাকে স্কুলেই ট্রান্সফার করছি, হিন্দু প্রধান জায়গায়, ওই যাদবপুরে পাঠিয়েছিল, কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, হেডমাস্টার হয়ে গেলাম। ওখানেও কী করেছি সে আর ব্যাখ্যা করবো না। ওখানে বসেই আমি দ্রোণাচার্য পেয়েছি, রাজ্যের বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী তারপর শিক্ষারত্ন দিলেন আমাকে, রাজ্যের সেরা প্রধান শিক্ষক অ্যাওয়ার্ড, আমি তারপরে পদ্মশ্রী। আমার এখানে একটা প্রশ্ন, যখন আপনি পদ্মশ্রী পেলেন সেই মুহূর্তে আপনার কি মনে হয়েছিল যে রাষ্ট্র আমাকে যোগ্য সম্মান দিল, কিন্তু আমার নিজের লোকেরা আমাকে বুঝলোই না,
এই ফিলিংসটা এসেছিল? জানো তো হজরত মোহাম্মদ না, মক্কায় তার জন্মভূমি যেটা, 13 বছর মার খেয়েছে। কত বছর? 13 বছর মার খাওয়ার পর মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়ে মদিনার মানুষের মন জয় করে, ইসলাম প্রচার করে, এই মদিনায় সেনাবাহিনী তৈরি করে তিনি মক্কা দখল করতে এসেছিলেন। নিজের মাতৃভূমিকে বা পৃথিবী বলে ওটাকে, ওদের কাছে পৃথিবী দখল করে তিনি ইসলাম প্রচার করেছিলেন। হজরত মোহাম্মদের উদাহরণ দিলাম না আমি। এরা জানে না, আল্লাহর কাছে হাত তুলে তিনি বলতেন, হয়ে আল্লাহ, এরা জানে না আমাকে, জানে না তোমাকেও, এদের জানার ও বোঝার ক্ষমতা দিও, আর এদের অভিশাপ দিতে চাই না। আমিও মেটিয়া ব্রজের মানুষ, এই ধর্মান্ধ মানুষদের অভিশাপ দেওয়া বিশ্বাস করি না, ওরা বোঝে না কিছু। ওদেরকে চালিত করেছে কেউ, করে এক করায় এক। আমি করায় লোকদেরকে চিনি। শুভেন্দু অধিকারীজিদের আমি বলবো, এই লোকদের চিনে নিন, এরা রাষ্ট্রদ্রোহী শুধু নয়, এরা সমাজদ্রোহী, ওরা মানবতা বিরোধী, ভয়ঙ্কর একটা বীজাণু, রক্তবীজ, এদের দেখে নিন। আজকে মুসলমান সমাজ দলে দলে আমার কাছে আসছে, আমি কোনো পদে নেই, কিছুতে নেই, সরকার বদল হয়েছে, দেখেছে, এ আর অনুপ্রেরণা নেই, আর এখন শুভেন্দু বাবুদের যুগ। আর শুভেন্দু বাবুরা আমাকে একটু শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তাই শুভেন্দু অধিকারী বারে বারে কাজী মাসুম আক্তারকে ঈদের শুভেচ্ছা জানাই বলে প্রকাশ্য মঞ্চে অনেকবার বলেছেন। আমাদের কাজী মাসুম আক্তার আছে রাষ্ট্রবাদী। এই কদিন আগে রাজনাথ সিংজি বলেছেন, হ্যাঁ, আপনার সম্বন্ধে তো বলেছেন উনি। রাজনাথ সিংজি বলেছেন এই ব্যারাকপুরের সভাতে, এই শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় আমার প্রসঙ্গ তুলে চিৎকার করেছেন, গলা ফাটিয়েছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে, তুলেছে তো অন্তত। নাম তুলেছেন, কিন্তু আপনাকে কিভাবে ইউজ করতে পারেন তারা আমাদের এই রাজ্যটার উন্নতি করার জন্য? এবং আরও একটা বিষয়, মুসলিম সমাজে যারা পিছিয়ে পড়েছেন, যাদের সত্যি উন্নয়ন দরকার, তাদের ভালো করার জন্য আপনাকে কিভাবে কাজে লাগাতে পারেন? দুটো পয়েন্ট। প্রথমত, অভয়ার ফাইল খুলেছে না, অভয়ার ফাইল বলেছে না, আরজিকরের ফাইল খোলা হবে। আমি শুভেন্দুবাবুদের জানিয়েছি, সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছি, সরাসরিও জানিয়েছি, বিজেপি নেতাদেরও বলেছি, সরকারের লোকেদেরও বলেছি, আপনারা জাতীয় সঙ্গীতের ফাইলটা খুলবেন না, মেটিয়া প্রজেক্ট গোলাতে তদন্ত শুরু হোক। এখনও কোর্টে মামলা চলছে, জামিনযোগ্য ধারা দিয়েছে, কোর্টে ধ্যাতানি খেয়েছে পুলিশ, লোকাল পুলিশ, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। পরে আমি এফআরটি দিয়েছি, বলছে অপরাধীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলেছি অপরাধীরা এইটা দিয়ে এই মুহূর্তে গরুর মাংসের সাথে কি খেলো বলে দেবো, কী কালার লুকি পরে আছে বলে দেবো। পুলিশের চোখের সামনে বেড়েছে, তারা লুকি মারেনি, খুঁজে পাচ্ছে না নাকি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ খুঁজে পাচ্ছে না। তো এই যে কোর্টে মামলা করছি, আমি নিজের পয়সা কদিন লড়ে বলো তো? 10 বছর ধরে লড়ে চলেছি। একলা পাশে থাকুক, আইনি সাহায্য করুক, আর ওই ফাইলটা খুলে অপরাধীদের ধরে ধরে জেলে ঢোকাক। যারা মেরেছে শুধু তাদের নয়, যারা মারিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার আমার ফাইলটা খুলতে পারে অনায়াসে। আমি যে কথা বললাম, জাতীয় সঙ্গীত ভারত মাতার গান, ওটা আমার গান নয়, আমি তার সন্তান। বন্দে মাতারম বলে একসময় স্বাধীনতার যুগে, অগ্নিযুগে অজস্র মানুষ শহীদ হয়ে গেছে, জান দিয়ে দিয়েছে। মা কালীর পবিত্র বেদি বলে বন্দে মাতারম আওয়াজ তুলে কত বীর বিপ্লবী লড়াই করে শহীদ হয়েছে। জাতীয় সঙ্গীত আমাদের কাছে মর্যাদার প্রতীক, ওটা ভারত মাতার গান। সেই গান গাওয়াতে গিয়ে আমি যদি মৃত্যুমুখে পড়ি, আর যারা আমাকে মৃত্যুমুখে ফেলেছিল তাদের যদি শাস্তি না হয়, কার আত্মা কষ্ট পাবে? ভারত মাতার আত্মা। কে অসম্মানিত? ভারত মা, দেশ অসম্মানিত। তাই এর একটা প্রতিবিধান হওয়া দরকার। যারা ভারত মাতা কি জয় বলে, চিৎকার করলে হবে না, কাজে করে দেখাতে হবে। অঙ্গভঙ্গিতে কিচ্ছু হয় না। কাজী মাসুম আক্তারের এই ইস্যুটা ভারত মাতার মর্যাদার ইস্যু, দেশের মর্যাদার ইস্যু, দেশের সুরক্ষার ইস্যু। অপরাধীদের শাস্তি শিরোধার্য করতে হবে। একটু তদন্ত করে বেরিয়ে আসবে সব, তারা জেলে যাক, বাড়তে যাবে, এই একটা কাজ। সেকেন্ড হচ্ছে, এই মুসলিম সমাজকে ধৌত পরিশুদ্ধ করার জন্যই তো আমাদের লড়াই ছিল, তাদের মূল স্রোতে আনা, যেটা মোহন ভাগবতজি বলেছেন, যেটা মোদিজি বলেছেন, আর শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মুসলমানদের হাত থেকে তারওয়াল কেড়ে নিয়ে তাদের হাতে পেন ধরিয়ে দেবো। অত সহজ নয় শ্রমিকজি, ওই কাজ করার জন্য মাসুম আক্তারদের লাগে। আর মাসুম আক্তার ওই কাজটাই করাতে গিয়েছিল, মূল স্রোতে আনার জন্য। রক্তাক্ত এই মৃত্যুমুখে পড়লো। আপনাকে ধন্যবাদ, আপনি প্রসঙ্গ বারবার তুলেছেন। আমি শ্রমিকজিদের বলি, শুভেন্দুজিদের বলি, আমাদের তো মতো মানুষকে কাজে লাগান। দেশ পরিশুদ্ধ হবে, সমাজ পরিশুদ্ধ হবে,
বিশেষ করে মুসলমান সমাজ, তাদের একটা অংশ মধ্যবিত্ত শিক্ষিত। মমতা ব্যানার্জি ধর্মতন্ত্র কায়েম করেছিল আর গুন্ডাতন্ত্র কায়েম করেছিল। মুসলমানদের মধ্যে গুন্ডা বদমাশদের আধিক্য ছিল, তাদের নেতামন্ত্রী বানিয়েছিল। আর মৌলানা মৌলভী পীর পীরজাদা ইমামবাদা হজ হাউস ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ মাথা কাপড় আর ইফতার পার্টি, এই করে মোল্লাতন্ত্রকে উস্কানি দিয়েছিল। মধ্যিখানে মধ্যবিত্ত শিক্ষিত মুসলমান সম্প্রদায়, তাদের গলা টিপে মারা হয়েছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তারা তো বিপদে। বিপদে সেই মধ্যবিত্ত শিক্ষিত মুসলমান সমাজকে সামনে আনতে হবে এই সমাজকে পরিশুদ্ধ করার জন্য। আমাদের মতো মানুষ তেমনই একজন মানুষ, আমাদের থেকে যদি সাহায্য নেয় তাহলে লাভটা কী হবে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমরা যদি মনে করি পশ্চিমবঙ্গকে উন্নত করব, আমরা যদি মনে করি ভারতবর্ষকে উন্নত করব, ভারতবর্ষে 140 কোটি লোক, পশ্চিমবঙ্গে 11 কোটি লোক, 11 কোটি লোকের মধ্যে 3.5 কোটি মুসলমান, প্রায় 35%। সেই লোকগুলোকে ক্ষয় রোগের মধ্যে রেখে দিলে, অন্ধকারে রেখে দিলে, বিকলাঙ্গ করে রেখে দিলে ভারত মাতা কি উন্নত হবে? তার তো ভারত মাতা শরীরের একটা অঙ্গ। স্বামী বিবেকানন্দ একসময় বলেছিলেন যে ইসলামিক বডি অ্যান্ড বৈদিক ব্রেন, ইসলামিক শরীর আর বৈদিক মস্তিষ্ক, এই দুটোর সমন্বয় এক শক্তিশালী মহৎ ভারতবর্ষ গড়ে উঠতে পারে। স্বামী বিবেকানন্দর অমোঘ বাণী ছিল এটা। তাহলে একটা সমাজের অংশ যদি অন্ধকারে থেকে যায় আর আমরা যদি তাদের থেকে মুখটা ঘুরিয়ে রাখি, চোখটা ঘুরিয়ে রাখি, কখনো উন্নত বাংলা পাওয়া যাবে না, উন্নত ভারতবর্ষ পাওয়া যাবে না। সেই মুসলমান সমাজে যারা ক্ষয়রোগ প্রাপ্ত, তাদেরকে স্টিচিং করে, তাদের অসুখ দূর করে, তাদের যেখানে যেখানে ওই অসুখ করেছে অর্থাৎ প্যারালাইসিস হয়ে গেছে, সেগুলোকে ভালো করতে হবে, ঠিকঠাক করে মূল স্রোতে এনে দেশকে উন্নত করতে হবে, রাজ্যকে উন্নত করতে হবে। তাই এই সমাজকে তো টেনে আনতে হবে, পিছনে চলে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, তুলে আনতে হবে, নাহলে ডুবে যাবে। আর ডুবে গেলে ভারত মাতার একটা অঙ্গ ডুবে যাবে, একটা অঙ্গ পচন ধরে যাবে। সেই কাজটা আমাদের দিয়ে করাতে পারে। আপনার মতন আরো কতজন মানুষ আছেন এই আছে, সমাজে? প্রচুর লোক আছে, কিন্তু তারা সামনে আসতে পারেনি। তারা বলেছে দাদা আপনি যেটা পেরেছেন আমরা তো পারিনি দাদা, আমরা মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, আমরা তাদের দলে, আপনি একটু অন্যরকম। আজকে সুরেন্দ্রনাথ কলেজে নাকি পাওয়া গেছে, সুরেন্দ্রনাথ কলেজে যে একটা বিশেষ রুম, সেই বিশেষ বিশেষ 3 স্টার হোটেল, সেখানে দেবাশিস বাবু সব কারা আছেন, তারা ফুর্তি ফার্তা করতেন, বাপ ছেলে দুজনেই ফুর্তি করছে, মদও পাওয়া গেছে, কন্ডমও পাওয়া গেছে, দুটি পাওয়া গেছে। একটা কলেজের মধ্যে এটা হচ্ছে। ভাবা আর যায় আর না আর এ কি এগুলো, বলছে, ভাবতে কষ্ট হয়। কষ্ট হয়তো। আর আর প্রিন্সিপাল কি বলছে, আমি কি করবো, আমি তো প্রিন্সিপাল না, ওরা পার্টির নেতা, আমি ওদের বিরুদ্ধে যেতে পারি? ও মোল্লা প্রিন্সিপাল, মুসলমান ধর্মে প্রিন্সিপালটা, তিনি শিক্ষিত লোক প্রিন্সিপাল, সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল, আর কাজী মাসুম আক্তারও প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল, হেডমাস্টার। তো আমি তো 1 সপ্তাহের মধ্যে ওই আমার স্কুলের তলায় মদ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ওই যে তাহলে পারা যায় তো, কথাটা ওইটা দাদা, তফাৎ শুধু শির দাঁড়ায়। সিটডালায়। তাহলে সিটডালা যাদের আছে তাদেরকে কাজে লাগাতে হবে, যারা বিক্রি হয়ে যায় না, কোনো স্বার্থে নয়। কিছু লোক বলছে ভারত মাতা কি জয়, আরে ভারত মাতা কি জয় বললে তোমাকে সৎ হতে হবে। আগে তুমি কতটা সৎ, কত মহৎ। একজন মাস্টারমশাই সে তার পুরো দায়িত্ব পালন করবে, একজন ডাক্তার সে তার ডাক্তারের দায়িত্ব পালন করবে, একজন ইঞ্জিনিয়ার সে কখনো ভুসি মানে বিল্ডিং তৈরি করবে না, একজন সরকারি কর্মী যথাসময়ে স্কুলে আসবে, এই অফিসে আসবে, অফিস থেকে চলে যাবে। সবাই যদি, একজন কৃষক ঠিকমতো মাঠে কাজ করবে, একজন শ্রমিক ঠিকমতো কারখানা চালাবে, একজন শিল্প মালিক, কারখানার মালিক, সে তার শ্রমিকদের ঠিকমতো পারিশ্রমিক দেবে, মানুষের সুরক্ষা দেবে, তবে সমৃদ্ধ দেশ তৈরি হবে। এমনি সমৃদ্ধ দেশ তৈরি হয় না। এই কাজটা করার জন্য সঠিক লোক চাই, সরকারের সঠিক কিছু মানুষ চাই, যারা ঘরের খেয়ে বোনের মস্ত হারিয়েছে, এমন লোক তো রাজ্যে আছে, তারা অন্ধকারে আছে, তাদেরকে চিনতে পারছে না। হ্যাঁ, এই বাংলাতেও আছে, এই পশ্চিমবঙ্গ আছে, মাসুম আক্তার আগলে নয়, আরও আছে। তাদেরকে সামনে আনতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। মমতা ব্যানার্জি সরকার তাদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, কথা বলে পিটিয়ে দিত, ছাত্রদের পিটিয়ে দিত। বেশি বার বেড়েছে রে, দে তো ঠুকে দিত। হ্যাঁ, এটা ছিল চিত্র। সেই জন্য পার্থ চট্টোপাধ্যায় পয়দা হয়েছে, এবং সে শৃঙ্খলা রক্ষা কমিটির হেড ছিল। জেল থেকে বেরিয়ে কী বলেছে, খুব ইন্টারেস্টিং কিন্তু এটা, কী বলেছে, কত লোকের কত বান্ধবী আছে, আমার একটা বান্ধবী থাকতে নেই, নে ঠেলা। এই বয়সে তার বান্ধবী বউ মরে গেছে, কেমন লাগছে? এই যদি জাতির অবস্থা হয়, এত নির্লজ্জ, সে ছিল শিক্ষামন্ত্রী। আমার একটা জিনিস মনে হয় দাদা, মানুষ আর কত সহ্য করবে, আর কত সহ্য করবে?
দেখো একটা কথা বলবো, এই নৈরাজ্যবাদ বলে একটা কথা জানো তো, নৈরাজ্যবাদ। সমাজ যখন দেউলিয়া হয়ে যায় না, সমাজ একটা নতুন মতবাদ তৈরি হয়, তার নাম হচ্ছে নৈরাজ্যবাদ। পৃথিবীতে যুগে যুগে কালে কালে এটা হয়েছে, তাতে গৃহযুদ্ধ তৈরি হয় আর কি। এটা কখন তৈরি হয়েছে না, যখন মানুষ স্বপ্ন দেখা ভুলে যায়। এই যাদেরকে সন্ত্রাসবাদী বলছি, কালপিট বলছি, মনে রাখবে তারা জীবনে এত ক্ষতবিক্ষত হয়েছে, জীবন যুদ্ধে আর কি। তাদের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম মূল্যবোধগুলো হারিয়ে গেছে, মানবতাবোধ তলিয়ে গেছে, ফলে সে একটা খুনি তৈরি হয়েছে, একটা ভয়ঙ্কর কি তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ না 34 বছরের পাপ দেখেছে। নাহলে মুসলমান সমাজে 34 বছর পর 35% মুসলমান সমাজের 2.5% চাকরি হয়, তুই বলো তো কি করে হয়? 35% জনগণের, তারা 35%, তার চাকরি হবে 35%, তাদের 2.5% চাকরি, তবু বলছে আমরা কি উন্নয়ন করেছি। আর মমতা ব্যানার্জি তাদের মাদ্রাসা করছে, একটা মাদ্রাসা তৈরি করে দেয়নি। খারিজি মাদ্রাসাগুলোকে ইন্ধন দিচ্ছে, তোরা বারবার দেখো আমি বাড়ছি আমি। ফলে সমাজে মানুষ স্বপ্ন দেখে। একটা রোগী না তখন শেষ হয়ে যায়, একটা রোগী তার অসুখ করেছে, সে যদি মনে করে আমি আর বাঁচবো না, একজন বৃদ্ধা যখন মনে করে আমার জীবনের কোনো স্বপ্ন নেই, আমার কিচ্ছু করার নেই, ভেতরে ভেতরে সে ক্ষয় রোগে প্রাপ্ত হয়ে যায়, তলিয়ে যায়। তেমন পশ্চিমবঙ্গের মানুষ 34 বছরে হতাশ হয়েছে, 15 বছরে চূড়ান্ত হতাশ হয়েছে। এবার নতুন সরকার এসেছে, আশায় নতুন রয়েছে সূর্য সবাই, দেবে, সবাই আশায় আশায় রয়েছে। রয়েছে। ফলে এটা যদি তারা আশা পূরণ করতে না পারে, আমার দৃঢ় বিশ্বাস তার পারবে। যদি না পারে, আমি বলছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হবে, গৃহযুদ্ধের আকার নেবে, মানুষের প্রতি আর কেউ দায়বদ্ধ থাকবে না, চূড়ান্ত বিশৃঙ্খল হবে, রাজ্য একেবারে রসাতলে যাবে, সভ্যতার রসাতলে যাবে। আমি আশা করি এই নেগেটিভ দিকটা আর হবে না, এবার একটু আলো ফুটবে। শক্ত হাতে ভালো কিছু করা হবে। সঙ্গীতা, তোমার আমাদের মতো লোকদের প্রত্যেকের না পাশে থাকতে হবে, সরকারকে বোঝাতে হবে, ঔদ্ধত্য দূর করতে হবে, মোবাইল অফ করে রাখলে চলবে না, লোকের সাথে মিশতে হবে। আমরা যারা বলি এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এরা হচ্ছে জনগণের সেবক, নেতামন্ত্রী কারা? জনগণের সেবক। আর যোগ্য লোককে মর্যাদা দিতে হবে, যোগ্য লোককে যোগ্য জায়গায় রাখতে হবে। একজন লোক যে অর্থনীতি কিছু বোঝে না, তাকে অর্থমন্ত্রী করে দিলাম। একজন লোক শিক্ষা সে কিচ্ছু জানে না, তাকে শিক্ষামন্ত্রী করে দিলাম। একজন লোক সংখ্যালঘু বানানটাই জানে না, তাকে সংখ্যালঘু মন্ত্রী করে দিলাম। আমি কথার কথা বলছি, কখনো ভালো হতে পারে না। আইএস আইপিএসরা যদি কেউ মনে করে আমি মন্ত্রী করে দিয়েছি, এবার আইএস আইপিএস চালাবে, মিসগাইড করতে পারে। তো তার ব্যক্তিত্ব থাকতে হবে, তার স্বকীয়তা থাকতে হবে, এমন কিছু নিশ্চয়ই হবে, সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা থাকতে হবে, স্বকীয়তা ও সদিচ্ছা। সদিচ্ছা তো সর্বোপরি, তাহলে তো কিছু হয় না। আমি আশা করি এই সরকার ভাববে। আর আমি বড্ড ব্যথিত 35%কে নিয়ে, সত্যি বলছি। আমি সবার, আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, আমার দ্বিতীয় পরিচয় আমি ভারতীয়, তৃতীয় পরিচয় ভারতীয়। আমরা 1000 বছর ধরে এই ভারতে বাস করেছি, 1000 বছর। এবং আপনি গর্বিত, আপনি ভারতীয়। আমি গর্বিত বাঙালি, হ্যাঁ। তারপরে আমি মুসলমান। ভারতীয়ত্ব সবার উপরে, দেশ সবার উপরে, তার উপরে কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, ইসলাম ধর্ম তাই বলেছে, যে মুসলমানরা ভারত পাকিস্তান ক্রিকেট হলে পাকিস্তানকে সমর্থন করে, ইসলাম ধর্ম মতে তারা ইসলাম থেকে বহিষ্কৃত। কিন্তু মুসলমান জানে না, নিজের দেশের বিরুদ্ধে অন্য দেশকে লালন করছে। আমি কাশ্মীরে গিয়েছিলাম, এই কদিন আগে কাশ্মীরে গিয়েছিলাম। কাশ্মীরে বিভিন্ন বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক আমার সাথে বৈঠকে বসেছিল। তারা ভারতকে নিদারুণ ভালোবাসে। তারা বলেছে 370 দ্বারা উঠে যাওয়াতে অনেক লাভ হয়েছে, জিরো হয়ে গেছে। আমরা ভারত সরকারের সাথে থাকতে চাই, ভারত আমাদের দেশ। শুধু কিছু কিছু নীতি নির্ধারণে আমাদের মনের কথা শুনুক। আমি বলেছি আপনাদের মনের কথা আমি কেন্দ্র সরকারকে জানাবো, লিখিত চিঠি করে, তাদের সাথে বৈঠক করে, মিটিং করে কেন্দ্র সরকারকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি, আরও জানাবো। একে বলে ভালোবাসা। সমস্যা দূর করার জন্য কিছু কৌশল নিতে হয়, কিছু সদিচ্ছা নিতে হয়। আমাদের ভারতবর্ষের কোণে কোণে যেসব সমস্যা আছে সব দূর হবে। আমি অত দূরে যেতে চাইছি না, আমি পশ্চিমবঙ্গেই থাকতে চাইছি। শুভেন্দু অধিকারীজিকে বলছি, কাজী মাসুম আক্তার বলছি, আপনারা আমাকে ভালোবাসেন, কাজে লাগান। এত ভক্তি শ্রদ্ধা দিয়েছে মানুষ, অজস্র মানুষ প্রতিদিন ভক্তি করে আমাকে। ভারত মা আমাকে সম্মান করেছে, ভারতের
অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান সম্ভবত শিক্ষা সাহিত্যে সবচেয়ে কম বয়সে আমি পেয়েছি। পশ্চিমবঙ্গ সরকারকে এত গালাগালি করেছি আমি, তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসাবে শিক্ষারত দিয়েছে। ওই এগিয়ে থাকা টিভি চ্যানেল খবরের কাগজ আমাকে দ্রোণাচার্য দিয়েছে, অজস্র সম্মান পেয়েছি। আমার কিছু দেবার আছে। আমাকে দিল্লি থেকে একজন মানে বিশিষ্ট লোক ফোন করেছিলেন, স্যার কি চাই? আমি বললাম কিচ্ছু চাইনি। কাজ না বলুন করতে না, চাই। আমি নাম বলবো না। আমি বলেছি আমি কিচ্ছু চাইনি, আমি একটু কাজ করতে চাই, যেটা বললেন। না না, আপনাকে তো এত সম্মান, আমি সম্মানে কী করবো? আমি সম্মান তাকে রেখে দিয়ে মাছ ভাত বাঙালিরা খুব পছন্দ করে, আমি মাছ ভাত খেবো আর সম্মানের ওই মেডেলগুলো দেখবো, তাহলে আমাকে সম্মান দিয়ে লাভ কী? আমার এই সমাজ, দেশ, রাষ্ট্র, দেশ মাতা বলতে কি, ওটা তো একটা একটা কল্পনা, একটা ভাবনা, একটা ইমেজ। দেশ মাতা বলতে দেশ মাতার সন্তান 140 কোটি ভারতীয়, 11 কোটি পশ্চিমবঙ্গবাসী, তাদের কল্যাণার্থে নিজের জীবনকে ব্যয়িত করব। সেই কাজ করার জন্য প্ল্যাটফর্ম লাগে, পারলেই প্ল্যাটফর্মটা দিন। আমি একলা তো অনেক করেছি, আমরা হয়ে যাতে কাজটা করতে পারি, একদম। শক্তি যাতে পাই। যদি মনে হয় ওইটুকু দেবেন আমাকে, আমার কিছু পাওয়ার জন্য নয়, আমার এখন দেওয়ার সময়। আরও দিতে চাই, যদি কারো চোখের জল মোছাতে পারি, যদি এক চিলতে হাসাতে পারি, আমার এই জীবন সত্যি ধন্য হবে। আমার এটা তো নতুন জন্ম। হ্যাঁ, আমি তো মরে গিয়েছিলাম, দ্বিতীয় জন্মে আমি আরেকটু কিছু দিয়ে মরতে চাই, বাঁচার মতো বেঁচে মরতে চাই, শুধু এইটুকু চাই, এটা বলেছিলাম। ধন্যবাদ। একদম দাদা, সুস্থ থাকুন। সত্যিই অনেক কিছু করার আছে আপনার মানুষের জন্য। অনেক ধন্যবাদ।